সবসময় তাড়া করে। আমার আম্মুর এবং কবিরাজের নিষেধ থাকায় এই ঘটনাটি হয়তো কারো সাথে শেয়ার করা হবে না। এরপরেও বেশ কিছু ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেছে। কিছু কিছু ওই ঘটনার সাথে সম্পৃক্ত, আবার কিছু কিছু ঘটনা অন্য সূত্রের। 2015 সালের সম্পূর্ণ ঘটনাটি বলতে পারবো না, কিন্তু একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই। সেটি হলো, সেই সময় আমার হাতে একটি জিনের মৃত্যু হয়েছিল। জিনটি আমার আম্মুকে পজেস্ট করেছিল। এরপর আমার আম্মুর এমন খারাপ অবস্থা দেখে আমি কোরআনের কিছু আয়াত পড়ে পাগলের মতো যখন হয়ে গিয়েছিলাম, আমার আম্মুকে জিনটি পজেস্ট করা অবস্থায় আমার আম্মুর ওপর ঝাড়ফুঁক করি। তখন সেই কোরআনের আয়াতের কারণে জিনটির মৃত্যু হয়। তখন ভেবেছিলাম হয়তো আম্মুর শরীর থেকে জিনটি চলে গিয়েছে। জিনটি যে মরে যাবে আমি বুঝতে পারিনি। এরপরে প্রায় 2 বছর আমাদের সাথে মর্মান্তিক ঘটনাগুলো একে একে ঘটতে থাকে, যে ঘটনাগুলো হয়তো আমি শেয়ার করতে পারবো না নিষেধাজ্ঞা থাকায়। অবশেষে অনেক সংগ্রামের পর 2017 সালে সেই সমস্যার হাত থেকে আমার পুরো পরিবার মুক্তি পায়। এরপর থেকেই আমি এক অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলাম। সেটি হলো, মৃত ব্যক্তির কারিন জিনদেরকে আমি প্রায়শই দেখতে পেতাম। প্রথম দিকে ভয় পেতাম এবং প্রথম দিকে শুধু তাদের ছায়া দেখতে পেতাম। পরবর্তীতে কবিরাজের সাথে শেয়ার করায় তিনি বলেছিলেন, এই ছায়াগুলো হলো কারিন জিন। কোনো কারিন জিন আমার কোনো ক্ষতি করতে পারবে না বিধায় আস্তে আস্তে কোনো কারিন জিন দেখে ফেললেও তেমন ভয় পেতাম না। আল্লাহর নাম নিয়ে আমি আমার গন্তব্যে চলে যেতাম। কিন্তু 2018 সাল থেকে বর্তমান পর্যন্ত এমন 3টি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, যে ঘটনাগুলো আমাদেরকে কাঁদিয়েছিল এবং আমার মনকে মর্মাহত করেছিল। প্রথম ঘটনা, 2018 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটির নাম ছিল মিম। মিমের বাসা মূলত রাজশাহী ছিল। সে ড্যামরা কোনাপাড়া তার চাচির বাসায় এসেছিল বেড়াতে। তখনই আমার সাথে কোনো কাজের সূত্রে পরিচয় হয়। আস্তে আস্তে ফোনে তার সাথে কথা বলা শুরু করি। ধীরে ধীরে মিম আমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। অবশ্য আমিও মিমকে অনেক পছন্দ করতাম। ওর সাথে সম্পর্কের 6 মাস। এই 6 মাসে এমন খুব কম রাত হবে তার সাথে কথা আমার হয়নি। কিন্তু বেশ কিছুদিন ধরে মিমকে আমি ফোন বা ফেসবুক কোথাও দেখছিলাম না। আমি চিন্তা করলাম ওর চাচির বাসায় গিয়ে আর কোনো তথ্য পাই কিনা দেখি এবং ওর চাচিকে সেটা জিজ্ঞেস করি। আমি সন্ধ্যাবেলা ওর চাচির বাসার উদ্দেশ্যে বের হওয়ার পর মাঝ রাস্তায় আমার একটা বন্ধু মাওয়া যাবে বলে আমাকে যাত্রা বাড়িতে ডাকে। তার অনেক রিকোয়েস্টে আমি মাওয়া যাওয়ার জন্য রাজি হই। মিমের চাচির বাসার উদ্দেশ্যে বের হয়েও পরে আমি মাওয়া যাওয়ার জন্য বন্ধুর কাছে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি যখন কোনাপাড়া বাস স্ট্যান্ডে লেগুনায় উঠতে যাব, ঠিক তখন আমার পেছন থেকে মিমের ডাক শুনলাম। আমি দেখলাম আমার থেকে 5-6 হাত দূরে মিম দাঁড়িয়ে আছে। আমি মিমকে দেখে খুশিতে আত্মহারা। লেগুনায় উঠতে গিয়েও আমি না উঠে মিমের দিকে অগ্রসর হলাম, কিন্তু মিম আমাকে ইশারা করলো আশুলিয়া রোডের দিকে যেতে। আমি ভাবলাম হয়তো তার কোনো পরিচিত কেউ আশেপাশে আছে। আমিও রাস্তা পার হয়ে আশুলিয়ার দিকে হাঁটা শুরু করলাম। একটু হেঁটেই পেছনে তাকালাম তার অবস্থান বোঝার জন্য। সে তার চাহনিটা মলিন করে ধীর কদমে হাঁটছে এবং রাস্তার এদিক ওদিক না তাকিয়ে আমার দিকে তাকিয়ে সোজা রাস্তা পার হয়ে গেল। তখনও আমি এত কিছু ভাবিনি। সন্ধ্যাবেলা ছিল, আশুলিয়া রোডে মানুষের যাতায়াত একটু কম ছিল তখন। এই পাশে আসার পর ও আমার সামনে এসে দাঁড়ায়। ওর পরনে সাদা ড্রেস ছিল। ও আমাকে বলল, তুমি কোথায় যাচ্ছিলে? আমি বললাম, তোমার চাচির বাসার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু একটা ফ্রেন্ড বলল মাওয়া যাবে, তাই যাত্রাবাড়ি যাচ্ছি। মিম শুধু আমাকে একটা কথাই বলল, তোমার এখন মাওয়া যাওয়া লাগবে না, বাসায় যাও, আর সকালবেলা আমার চাচির বাসায় যাবা। তখন আমি বললাম, তুমি এতদিন কোথায় ছিলে? কোনো ফোন অথবা ফেসবুকে কোথাও নেই, এমন কেন? আর তোমার ফোন বন্ধ কেন? আমার কোনো কথার উত্তর না দিয়ে সে বলল, তুমি এখন বাসায় যাও, আমার এখন যেতে হবে, তুমি সকালবেলা চাচির বাসায় চলে এসো। আমি ঠিকই তার কথা শুনে বন্ধুকে ফোন না করে বাসায় চলে যাই। পরদিন 2টি বিষয় আমার শরীরের সব রক্ত হিম করে দিয়েছিল। আমি সকাল 10টার দিকে তার চাচির বাসায় যাই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তার চাচাতো বোন বের হয়।
ও আবার আমার আর মিমের সম্পর্কে জানতো। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া আপনি এসেছেন? আপু তো বেঁচে নেই, আপু তো 10 দিন আগে হঠাৎ ব্রেইন স্ট্রোক করে মারা গেছে। আমি হয়তো কিছু সময়ের জন্য ভাবলাম ফান করছে, কিন্তু তার কান্না দেখে আমার ধারণাটা পরিবর্তিত হলো এবং সেও হয়তো বুঝতে পেরেছিল আমি বিশ্বাস করছি না। তাই আমাকে ওর হাসপাতালের মৃত অবস্থার ছবি দেখালো। ওর পাশে ওর বাবা মা দাঁড়িয়ে কাঁদছে। ছবিটি দেখার পর আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল। এই তো কাল সন্ধেবেলাতেই, হ্যাঁ কাল সন্ধেবেলাতেই তার সাথে দেখা, আর ওই তো আমাকে তার চাচার বাসায় যেতে বলল। আমার আর বুঝতে বাকি রইল না এটা কারিন জিন এসেছিল আমার কাছে। আমি ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর কষ্ট মনে ভাবতে শুরু করলাম ও হয়তো আমাকে ওর মৃত্যুর খবরটি জানানোর জন্যই কাল আমার কাছে এসেছিল আর বলেছিল চাচির বাসায় যেতে। আমি এইসব ভাবতে ভাবতে আর কান্না করতে করতে বাসায় যাচ্ছিলাম। ইতোমধ্যেই আমার কাছে একটা ফোন আসে। গতকাল যেই বন্ধুর সাথে মাওয়া যাওয়ার কথা ছিল তাদের মধ্যে একটি ফ্রেন্ড ফাহাদ আমাকে কল করে, আর কল করে বলে, রাকিব তো দোস্ত কাল রাতে মাওয়া যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে মারা যায়। ওর অবস্থা অনেক খারাপ, মাথা পুরোটা থেতলে গিয়েছে। রাকিব ওই বন্ধু যে বন্ধু কাল সন্ধ্যায় আমাকে মাওয়া যাওয়ার জন্য কল করেছিল। মূলত তার বাইকের পেছনে বসেই আমার মাওয়া যাওয়ার কথা ছিল। এই ফোন আসার পর আমার ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছিল। আমি কাউকে সেই অনুভূতির কথা বোঝাতে পারবো না। আমার এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছে আমার পা চলছে না। আমি হয়তো যদি কাল ওর সাথে যেতাম ওই দুর্ঘটনার শিকার হতাম। তাই হয়তো মিমের কারিন জিন আমার কাছে এসে না করেছিল মাওয়া যাওয়ার জন্য। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বাসায় চলে আসি। দ্বিতীয় ঘটনাটি হলো 2020 সালে। সেই ঘটনাটি ঘটে আমার বড় বোনের বাসায় যাওয়ার সময়। বলে রাখি, আমার বড় বোনের শ্বশুর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী শহরে। আমার বোনের শ্বশুর ছিল আমার বাবার চাচাতো ভাই, আমার সম্পর্কে চাচা হন। উনি 2020 সালে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান। তিনি পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। অবসর নেয়ার পর নিজের জমিতে কৃষিকাজ করতেন এবং সেভাবেই তিনি সময়টা পার করতেন। মৃত্যুর 7 দিন আগেও আমার বোন শুনেছিল উনি নাকি কৃষি ক্ষেতে সন্ধ্যাবেলা কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন, কিন্তু চাচা আমার বোন অথবা চাচিকে সম্পূর্ণ ঘটনা বলেননি। হয়তো তার সাথে কোনো ভয়ানক কিছু ঘটেছিল যেটা আমাদের অজানা। তিনি গ্রামের মানুষ ছিলেন, বেশ সাহসী সে কারণেই। যেদিন তিনি ভয় পান তার 7 দিন পরেই আমার চাচা মারা যান। আমার কাজ থাকায় ঢাকা থেকে চট্টগ্রাম তখন যাওয়া সম্ভব হয়নি বিধায় ওই ঘটনার 2 মাস পরে 25 এপ্রিল 2020 আমি আমার বোনের বাসায় যাওয়ার জন্য রাত 11টায় চিটাগাং রোড থেকে রওনা হই। আমি যেহেতু প্রায়ই জিন দেখতে পেতাম তাই রাতে বাসে ওঠার সময় বাইরে বেশি তাকাতাম না। মনে একটা ভয় কাজ করত, কি দেখতে গিয়ে কি দেখে ফেলি। কুমিল্লা পার হওয়ার পর আমাদের গাড়িটি নির্জন একটি জায়গায় হঠাৎ ব্রেক করার কারণে আমার ঘুম ভেঙে যায়। তখন বাধ্য হয়ে আমি জানালা দিয়ে নিচে তাকাই। কি হয়েছে সেটা দেখাই ছিল উদ্দেশ্য। যখনই নিচে তাকাই এমন কিছু দেখবো আমি আশা করিনি। 20 থেকে 25 বছরের মেয়ের লাশ পড়ে আছে। লাশটার অবস্থা এমন যে তার পেটের মাঝখান থেকে পায়ের অংশটুকু নেই। পেটের ওই অংশ দেখে বোঝা যাচ্ছে যে তার পেটের ওপর দিয়ে কোনো গাড়ি চলে গেছে এবং সে কারণে তাকে দুভাগ করে দিয়েছে। এই অবস্থা দেখে যেমন ভয় পাই তার থেকে বেশি এটা দেখে আঁতকে উঠি। ওই মেয়েটার পাশে ওই মেয়েটাই বসে আছে এবং লাশটির দিকে তাকিয়ে বসে কান্না করছে। এটা দেখে আমি আশেপাশে তাকালাম, কিন্তু আমার কাছে মনে হলো আমি ছাড়া কেউ ওই লাশটিকে দেখতে পাচ্ছে না। মূলত ওই লাশটির সামনে এসে গাড়ির টায়ার বাস্ট হয়ে গিয়েছিল। আমি আশেপাশে তাকানোর পর যখন দেখলাম আমি ছাড়া আর কেউ দেখছে না, তখন মেয়েটির দিকে তাকালাম এবং মেয়েটি আমার কাছে হাত জোর করে লাশটিকে দেখিয়ে সহযোগিতা চাইল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি পুরো বরফ হয়ে গেলাম। তার একটু পরে গাড়ির টায়ার চেঞ্জ করে গাড়িটি চলা শুরু করলো। গাড়িটি স্টার্ট দেওয়ার পরে পেছনে ওই লাশটি আর দেখতে পেলাম না। আমি আল্লাহর নাম নিয়ে ভয়ে ভয়ে সারাটা রাস্তা কাটালাম। আমাকে ঠিক 3টা 45 মিনিটে চট্টগ্রাম হাটহাজারীর 1 নম্বর গেটের সামনে নামিয়ে দেয়।
সেখান থেকে হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে আমার আপুর বাসায় যেতে, আর সিএনজিতে গেলে মাত্র 5 মিনিট। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো সিএনজি সেখানে পাইনি। এমনিতে সারা রাত কোনো না কোনো সিএনজি সেখানে থাকে। আরেকটা জিনিস বলে রাখি, আমি যখন কুমিল্লায় নামি সেখান থেকে আপুর জন্য রসমালাই আর মিষ্টি কিনে নিয়েছিলাম। এক হাতে রসমালাই আর এক হাতে মিষ্টি, কাঁধে আমার ব্যাগ। কোনো উপায় না পেয়ে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম আল্লাহর নাম নিতে নিতে। রাস্তা ধরে একটু ভেতরের দিকে যাওয়ার পর দেখতে পেলাম আশেপাশের ক্ষেত থেকে অনেক বড় বড় কুকুর আমার দিকে ধেয়ে আসছে। কুকুরগুলো দেখতে স্বাভাবিক ছিল, কিন্তু কুকুরগুলোর উচ্চতা সাধারণ কুকুরের থেকে একটু বড় ছিল। এভাবে 6-7টা কুকুর আমার চারপাশ দিয়ে ঘিরে ধরে এবং প্রচন্ড রকমের ঘেউ ঘেউ করতে থাকে, এবং আমি খেয়াল করলাম ওরা আমার হাতের মিষ্টিগুলোর দিকে তাকিয়ে আছে এবং সেগুলো নেয়ার জন্যই হয়তো চারপাশে আমাকে ঘিরে ফেলেছে। এত বড় বড় কুকুর আমার চারপাশে ঘিরে ফেলায় আমি স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যাই। মনে হচ্ছে ওরা আমাকে ছিঁড়ে খাবে আজকে। কিন্তু এটা বুঝতে পারছি কেউ আমার বেশি কাছে আসছে না, কারণ আমার শরীর বাসের মধ্যেই আয়াতুল কুরসি পড়ে বন্ধ করা ছিল। কিন্তু মিষ্টিগুলোর দিকে অস্বাভাবিকভাবে তাকিয়েছিল তারা। ভয়ে আমার মাথা একদমই কাজ করছিল না। এভাবে 10 থেকে 15 মিনিট যাওয়ার পর হঠাৎ সামনে থেকে আমার চাচা লাঠি নিয়ে দৌড়ে আসে। চাচাকে দেখে মনের মধ্যে একটু সাহস আসলো। আমার চাচা আসার সাথে সাথে সেই ভয়ঙ্কর কুকুরগুলো ভয়ে আশেপাশে চলে যায়। আমার চাচা কুকুরগুলোকে বলল, আমার জন্য আনা মিষ্টি তোরা খাবি? কত বড় সাহস! বলে রাখি, আমার চাচা মিষ্টি পছন্দ করত। এরপর কুকুরগুলো চলে গেল। তখন চাচা আমাকে বলল, ভয় পেও না, এলাকার কুকুরগুলো একটু বেশি বেড়ে গেছে, তুমি আসো আমার সাথে। আমি চাচার সাথে কেমন একটা ঘোরের ভেতর হাঁটতে লাগলাম। চোখে অনেকটা ঘুম ঘুম ভাব ছিল। আমি ভাবলাম আপু হয়তো চাচাকে সব সময়ের মতো আমাকে এগিয়ে নেয়ার জন্য পাঠিয়েছে, তাই চাচাকে আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না। চাচা মূলত আমার সামনে সামনে হাঁটা শুরু করেছিল, আর আমিও নিচের দিকে তাকিয়ে ঘুমের ঘোরে হাঁটছি। আশেপাশে বড় বড় গাছ, পাহাড় ছিল এবং চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কোনো ঝিঝি পোকার শব্দ পর্যন্ত ছিল না। আপু যে সোসাইটিতে থাকতো সেই সোসাইটিতে ঢুকতে একটা মেন গেট ছিল এবং দিনটা 24 ঘন্টায় সেখানে দারোয়ান থাকতো। হাঁটতে হাঁটতে আমি সেই গেটের সামনে যাওয়ার পরে দারোয়ান যখন বলল, আপনি কোথায় যাবেন, তখন কেমন জানি আমার ঘোর কাটলো। আমি তখন আশেপাশে তাকালাম, আমার চাচা কই? এবং ঠিক তখনই মনে পড়লো আমার চাচা তো মারা গেছে। তাহলে উনি কে? আমার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে আমার সাথে। এত কিছু ভেবে আমার মুখ কেমন মলিন হয়ে গেল। তখন দারোয়ান আমাকে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, কোথায় যাবেন? তখন দারোয়ানকে পরিচয় দিয়ে ভেতরের রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, তাহলে কি চাচার কার ইঞ্জিন এসেছিল? এবং চাচার কুকুরগুলোকে বলা ওই কথাটা আমার মনে পড়ল, আমার জন্য আনা মিষ্টি তোরা খাবি, এত বড় সাহস! আমি মনে মনে ভাবলাম, এই মিষ্টির ওপর কোনো জিনের নজর পড়েছে। এটা বাসায় নিয়ে সবাইকে খাওয়ানো ঠিক হবে না। মিষ্টি আর রসমালাইগুলো আমি রাস্তার একপাশে রেখেই বাসার উদ্দেশ্যে চলে গেলাম। মূলত চাচাকে উদ্দেশ্য করেই রেখেছিলাম যে আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন। পরদিন সকালবেলা ওই মিষ্টি আর রসমালাই সেখানে আর দেখতে পাইনি, কিন্তু রসমালাইয়ের কিছু শিরা ওখানে পড়ে থাকতে দেখেছিলাম। কে বা কারা খেয়েছে তার সন্ধান আমি পরবর্তীতে আর নেইনি। যাই হোক, 3-4 দিন পেরোনোর পর আমি আবার ঢাকায় চলে আসি। আল্লাহর রহমতে আর তেমন কোনো কিছুই আমার সাথে ঘটেনি। ঘটনা 3। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি এই তো কিছুদিন আগে 2 নভেম্বর 2022 সালের। এই ঘটনাটি বলার সময় যেগুলো নাম ব্যবহার করব সবই ছদ্মনাম। আমার বেস্ট ফ্রেন্ড সিনথিয়া, আমার সাথে তার বন্ধুত্ব 2015 সাল থেকে। ও আমার ক্লাসমেট ছিল। বর্তমানে ওর শ্বশুর বাড়ি মেরাদিয়া বনশ্রী, আর ওর বাবার বাসা আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই। কোথায় বাসাটা সেটা নাম উল্লেখ করলাম না, ঘটনা শুনলেই বুঝতে পারবেন। সিনথিয়ার সাথে প্রায়ই রাতে কথা হতো আমার। সিনথিয়ার 2টি ছেলে আছে, আর ভাই বোনদের মধ্যে বড় ভাই আর একটি ছোট বোন আছে। আর তার সাথে আমার মাঝে মাঝেই দেখা হতো, আমি দেখা করতাম, এবং যখন আসতো ওর ছোট বোনকে সাথে করে নিয়ে আসতো। আর ছোট থেকে বড় হতে দেখেছি বলে ওর বোনের প্রতি একটা স্নেহ কাজ করতো আমার। যেদিন ঘটনা ঘটে ওই দিন সিনথিয়ার সাথে রাত 2টা বাজে ফোনে কথা বলছিলাম। কথা বলতে বলতে হুট করে ওর ফোন কেটে যায়। কিছুক্ষণ পরে ও বলল, লামিয়া গলায় ফাঁস নিয়েছে। SMS এ কথা বুঝতে না পেরে ওকে ফোন দেই। তখন বলে, লামিয়া
গলায় ফাঁস নিয়েছে, ও আর এই দুনিয়াতে নেই। ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে। আমি বাসায় আসছি। ওর কথা শুনে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন বললাম, আসো, আমি তোমার বাসার সামনে আসছি। এই বলে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওয়াশরুম থেকে অজু করে রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ওদের বাসা আমাদের বাসা থেকে হেঁটে গেলে 15 মিনিট। বাসা থেকে যখন বের হই তখন রাত 2:30। ওর বাসার সামনে গিয়ে বাইরে থেকেও ওর আম্মুর কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। সিনথিয়া এখনো আসেনি বিধায় আমি বাইরে আশেপাশে থেকেই ওর আসার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ওর বাসার সামনে দিয়ে মেইন রোডে দারোয়ান ছাড়া আর কোনো মানুষ ছিল না। তাই ওর বাসা থেকে একটু সামনের দিকে আসার পরে আমি আমার ছায়ার সাথে অন্য একটি মেয়ের ছায়া দেখতে পেলাম। পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। চারিদিকে রাস্তার আলো ছিল। চোখের ভুল মনে করে সেখানে দাঁড়িয়ে আশেপাশে ভালো করে অবজার্ভ করলাম। বেশ কিছুক্ষণ অবজার্ভ করার পরে একটু পেছনের দিকে তাকিয়ে আবার হাঁটা শুরু করলাম। পেছনে ফিরে আমার 5 থেকে 7 হাত দূরে একটা ছায়া এদিক ওদিক আবার ওইদিক এদিক ঘোরাঘুরি করছে এমন দেখতে পেলাম। আমার 30 থেকে 40 হাত দূরে এলাকার দারোয়ান বসা ছিল এবং আশেপাশে রাস্তার লাইট জ্বালানো ছিল বলে ভয় তেমন একটা পাইনি। কিন্তু লাইট থাকার কারণে ছায়ার মুভমেন্টগুলো ভালো করে বুঝতে পারছিলাম। যখন থেকে এই ছায়া দেখা শুরু করলাম তখন থেকে আশেপাশের কুকুরগুলো কেমন যেন অমায়িকভাবে কান্না শুরু করে দিল। এর পূর্বে কিন্তু কোনো কুকুরের কান্না আশেপাশে ছিল না। আমি তখন চিন্তা করলাম, জীবনে তো অনেক কিছুই দেখলাম, এবার দেখি ক্যামেরায় রেকর্ড করব। আমি ঠিক 3:11 রেকর্ড শুরু করি, কিন্তু কোনো কিছুই আমার ক্যামেরায় ওঠে না। ক্যামেরা অন করি, সাথে সাথে ছায়ার মুভমেন্টগুলো বন্ধ হয়ে যায়। আবার ধীরে ধীরে কুকুরগুলোর কান্না মনে হচ্ছিল কমে যাচ্ছিল। তখনই সিনথিয়ার ফোন আসে, ও আসছে। আমি রেকর্ড করা অফ করে ওর বাসার সামনে যাই, কিন্তু লামিয়ার লাশ সেখানে ছিল না। ওকে সাথে সাথেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। তাই কিছুক্ষণ থেকে আমি বাসায় চলে আসি, আর সারাটা রাস্তায় আমি এই ছায়াটাকে দেখতে পাই। আমি যখন বাসার গেইটে ঢুকবো তখনই লামিয়ার মতো একটা অবয়ব 20 থেকে 30 হাত দূরে দাঁড়িয়েছিল। আমি বাসায় না ঢুকে 2-3 মিনিট দাঁড়িয়ে দেখলাম অবয়বটাকে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই। এটা আর কেউ না, লামিয়ার কারিন জিন। আসলে তখন কষ্ট কাজ করছিল, ছোট বোনের মতো দেখতাম। তাই আমি বাসায় না গিয়ে তার কারিন জিনটির উদ্দেশ্যে কথা বলার জন্য পা বাড়াই, কিন্তু আমাকে আসতে দেখে সে হাওয়ায় মিশে গেল। বাসায় এসে আবার উজু করে শুয়ে পড়লাম। তখন স্বপ্নে দেখলাম জাস্ট অনেক উঁচু একটা পাহাড়ে বসে ও কান্না করছে। জানি না এর ব্যাখ্যা কি, আল্লাহ ভালো জানেন। অবশ্য ঘটনাটি এখানেই শেষ না। সকালে আমার ঘুম ভাঙে 11:40। আমার পুরো শরীর ভার হয়ে গিয়েছিল। লামিয়ার মৃতদেহ পোস্টমর্টম করে নিয়ে আসতে 3:30 বাজে। লামিয়াকে আনার পরপরই ওদের বাসায় আসি শেষ দেখাটা দেখার জন্য আর জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। ওর লাশের খাটিয়া যখন কাঁধে নেই, আমি ছিলাম সামনের দিকে। কবরস্থান থেকে 20-25 হাত দূরে যখন কবরস্থানের এক পাশে আমি দেখি লামিয়া সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে, একদম স্বাভাবিকভাবে, যেন জীবন্ত কোনো মানুষ কয়েক হাত দূরে দাঁড়িয়ে। কয়েক মুহূর্ত দেখে আমি চোখ সরিয়ে নেই। এরপরে আর কোনো কিছু দেখলাম না। জানাজা সম্পূর্ণ করার পর তাকে কবর দিয়ে 2022-এর জুন মাস। বৃষ্টি পড়ছিল চরম। তারপর তখন আবার রাত। আমিও সজীব ঝাড়গ্রাম থেকে আমার বান্ধবী মিতুর বাড়িতে একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করে বাড়ি ফিরছি। মিতু বারবার থেকে যেতে বললেও সজীবের জন্য চলে আসি। যাই হোক, বাইকের পেছনে বসে সেই সব কথা ভাবতে ভাবতে কখন যে হারিয়ে গেছি জানি না। হুঁশ ফিরতেই দেখি আমরা একটা পুরনো বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছি। আমি গাড়ি থেকে নামাতে সজীবও নামলো। বাড়িটার দিকে তাকালেই মনে হয় কোনো এক ভয়ঙ্কর কাণ্ড কারখানায় জ্বলে পড়ে গেছে। সজীব বাড়িটার দরজার কাছে এগিয়ে যেতেই আমি বলে উঠলাম, আরে আরে কি করছো? কার বাড়ি জানি না, কেউ থাকে কিনা তাও জানি না, কি আছে এখন ভেতরে তাও তো বুঝতে পারছি না, ঢুকলেই হলো নাকি? সজীব আমাকে পাত্তা না দিয়ে দরজা ঠেলতে লাগলো। হালকা চাপ দিতেই দরজা খুলে যায়। অগত্যা সজীব ভেতরে ঢোকার সাথে সাথে আমিও ভেতরে ঢুকলাম। মোবাইলের টর্চ দিয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, কোনো কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ খেয়াল হলো আমার কাঁধের ব্যাগে একটা বড় টর্চ আছে। সেটা বের করে জ্বালিয়ে এদিক ওদিক দেখতে থাকলাম।
সামনের জায়গাটা বিশাল, মেঝেতে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ধুলো বালি, শুকনো পাতা, জঞ্জাল পড়ে আছে। সামনের দিকে চলে গেছে দোতলার সিঁড়ি। বারান্দায় একটা আয়না আর তার পাশেই একটা টেবিল রাখা। ততক্ষণে ভয় কাটিয়ে বললাম, বাহ, চমৎকার, বেশ ভালোই তো। ভেতরে এলাম, এখানে বসেই রাতটা পার করা যাবে। কাল সকালে বাড়ির জন্য রওনা দেওয়া যাবে, কি বলো? সজীব বাইকটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর ডিকি থেকে ওর বাইক সাফ করার কাপড়টা বের করে বেশ কিছুটা জায়গা ঝেড়ে ছুঁড়ে বসার মতো উপযোগী করে তুলল। এরপর সিটের নিচ থেকে 3 হাত লম্বা একটা ছোট্ট ত্রিপল বের করে সেটা মেঝেতে পেতে বসে পড়লাম আমরা। কি, বসবে না? আসলে সজীব মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সাথে পাহাড় জঙ্গলে বেড়াতে যেত, তাই টুকটাক জোগাড় যন্ত্র ওর বাইকে সবসময়ই গোছানো থাকে। যাই হোক, আমিও বসে পড়লাম। সজীব রুমাল দিয়ে মাথা মুছতে থাকলো। জামা কাপড় একেবারে প্রায় ভিজে গেছে। কি আর করব, এখানে শুকনো জামা কাপড় তো আর পাওয়া যাবে না, তাই সেগুলো পরেই বসে থাকলাম। সজীব জামাটা খুলে খালি গেঞ্জি পরে বসে রইল। ইতিমধ্যে ঝড় আর জলের বেগও আরো বেড়ে গেছে। দরজা দিয়ে জলের ছিটে ক্রমশ ভেতরে আসছে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া শরীরের প্রত্যেকটা হাড়কে নাড়িয়ে দিচ্ছে। সজীব ভীষণ ঘুম কাতুরে। ও আমার কোলে মাথা রেখে ঘুমোতে যাবে, ঠিক সেই মুহূর্তে পাশে অন্ধকারের মধ্যে ঝাঁট দিয়ে জড়ো করা ধুলো ও শুকনো পাতার স্তূপের ওপর খসখস শব্দে অপর একটি প্রাণীর অস্তিত্ব আমরা টের পেলাম। শব্দটা শুনে সজীব শুতে গিয়ে থমকে যায়। টর্চটা জেলে দেখতে যাবে, ঠিক সেই সময় প্রাণীটি তার চিরাচরিত মায়াবী কণ্ঠে ডেকে ওঠে, তার সহাবস্থান ও পরিচয় জাহির করে ম্যাও ম্যাও শব্দে। টর্চের আলো পড়তেই আমি চাপা আতঙ্কে হঠাৎই শিউরে উঠি। টর্চের আলোয় দেখলাম একটা কুঁচকুঁচে কালো বেড়াল নিকুশ কালো আঁধারের চেয়েও বেশি ফুলো মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। টর্চের আলো প্রতিফলিত হয়ে তার সবুজ চোখগুলো অদ্ভুতভাবে জ্বলছিল। ভয়ে আমি ওর হাত শক্তভাবে চেপে ধরি। এটা বুঝতে পেরে সজীব একগাল হেসে বলে, আরে ধুর, এত ভয় পাচ্ছ কেন? ওটা তো বেড়াল, বাঘ তো নয়। দেখো, সে হয়তো আমাদের মতো বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে। ভালোই হলো, এই অন্ধকারের রাজপুরীতে তোমার একটা সঙ্গী তো জুটল। আমার তো বেজায় ঘুম পেয়েছে, আমি ঘুমালাম, তুমি বরং সঙ্গীর সাথে কথা বলো, কেমন? এই বলে শুয়ে পড়ার 10 মিনিটের মধ্যেই দেখি ও ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার ঘুম এলো না। দু চোখ যেন অজানা এক ভয়ে আতঙ্কে দোদুল্যমান। একটা খটকা মনের ভেতরে ঘুরপাক খাচ্ছে। এই ঘোর জঙ্গলে বিড়াল আসবে কোত্থেকে? আশেপাশে তো কোনো গ্রাম বা তেমন লোকবসতি নেই। ব্যাপারটা খুবই অস্বাভাবিক। বৃষ্টি একটু ধরে এলে ঝোড়ো হাওয়াটা থেকে থেকেই হচ্ছিল। রাত যতই বাড়তে লাগলো, ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা কনকনে হাওয়ায় পরিবেশটা ততই ভীষণ ভয়ঙ্কর হতে লাগলো। টর্চ লাইটের আলোই একমাত্র সম্বল আমাদের, তাই কিছুটা জায়গায় আলো করে রেখেছে, বাকি চারপাশ ভীষণ অন্ধকার। এরই মাঝে দমকা হাওয়া ভাঙা খিড়কি দরজাটা বিকট আওয়াজ করে একবার খুলে গিয়ে আবার কিছুটা বন্ধ হয়ে থেমে গেল। আমার ঘুম এমনিতেই কম, তার উপর এরকম গা ছমছমে ভুতুরে পরিবেশ, ঘুম মোটেও আসবে না। এদিকে সজীব ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে দেখে আর পাথরের মতো বসে থাকতেও পারলাম না। আলতো করে তার মাথাটা কোল থেকে নামিয়ে উঠে পড়লাম। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় এদিক ওদিকটা ঘুরে দেখবো ভেবে মনের মধ্যে ভয় ক্রমশ দানা বাঁধলেও তুই তো জানিস কৌতূহলটা চিরকালই আমার একটু বেশি। সজীবের কাছে জ্বলন্ত টর্চ লাইটটা ছেড়ে এগিয়ে গেলাম বারান্দার দিকে। বারান্দায় আসবাবপত্র কিছুই নেই, শুধু আয়না আর টেবিল ছাড়া। আমি আস্তে আস্তে সেই দিকে এগিয়ে গেলাম। আয়নাটা বেশ পুরনো, একটা মোটা ধুলোর আস্তরণ তার উপরে জমেছে, তবে দেখে বোঝা যায় আয়নাটা বেশ সুন্দর দেখতে। এককালে হয়তো অনেকেরই রূপসজ্জার সাক্ষী ছিল এটি। টেবিলটা মোটা কাঠের তৈরি, আয়নাটা খুব লম্বা নয়,
আমার হাঁটু পর্যন্ত হবে। হাত দিয়ে আয়নার ধুলোগুলো একটু পরিষ্কার করতে যেতেই যেন তড়িৎ খেলে গেল। এক ঝটকায় কিছুটা পিছিয়ে গেলাম। ঠিক তখনই বাইরের আকাশটা গর্জে উঠল। বজ্রপাত সহ বিদ্যুতের ঝলকানিতে আয়নার দিকে তাকাতেই আমি আতঙ্কে আঁতকে উঠে প্রায় কাঠ হয়ে যাই। সেই কয়েক সেকেন্ডের সৃষ্ট আলোয় দেখি একটি নারী অবয়ব আয়নার ভেতর দাঁড়িয়ে। মুখটা বোঝা যাচ্ছিল না, চোখের জায়গায় কালো ধোঁয়া। হুঁশটা ফেরে পেছন থেকে আসা বিড়ালের ঘর ঘর শব্দে চমকে উঠি সেই ঘর ঘর শব্দে। কিছুক্ষণ আগে পর্যন্ত যে বিড়ালের কণ্ঠ থেকে কোমল অনুনয়ের মেয় মেয় স্বর বেরোচ্ছিল, সেই বিড়ালের কণ্ঠ থেকে এখন বিরক্তির ঘর ঘর শব্দটা বুকের মধ্যে ছ্যাঁক করে লাগলো। অবাক হওয়ার তখনও অনেক বাকি ছিল। দেখলাম বিড়ালটা ঘর ঘর করতে করতে আমার পাশ কাটিয়ে এক লাফে প্রথমে গিয়ে টেবিলটার উপরে বসলো এবং ঠিক পর মুহূর্তেই একটা বিকট শব্দে ম্যাও ম্যাও করে আবারও এক লাফ দিয়ে আয়নাটা ভেঙে ভেতরে ভেসে ওটা নারীর অবয়বের কোলে গিয়ে বসলো। এও কি সম্ভব? আমার বিশ্বাস ও অবিশ্বাসের হুঁটোপুটিতে হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছি। চারিদিকের পরিবেশটা ঘোলাটে হয়ে এলো। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো তখনও সেই ভাঙা আয়নার ওপর পড়ে আছে, তবে আলো প্রতিফলিত হওয়ার পরিবর্তে ভেদ করে ভেতরে গিয়ে পড়ছে। এই যেন আয়না নয়, একটা জানালা। তার কাঁচ একটু আগে বিড়ালটা ভেঙে ভেতরে ঢুকেছে, তবে এখন আর সেই নারী অবয়বকে দেখতে পাচ্ছি না। আয়নার উপরে ভেসে ওঠা বারান্দা ও টেবিলের অংশ ক্রমশ ঝাপসা হয়ে এসে পুরনো দিনের সাদা কালো সিনেমার মতন দৃশ্যপট ভেসে উঠল। সেদিন আমি যা দেখেছিলাম তার বর্ণনা নিজের মুখে কতটা ঠিক করে দিতে পারবো জানি না। হতভম্ব হয়ে আমি শুধু দাঁড়িয়ে পুরো দেখে গিয়েছিলাম। আমি দেখলাম একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি, যেখানে থাকেন একজন ভদ্রলোক ও তার স্ত্রী ও ছেলে। বেশ ভালো চলছিল তাদের সংসার, কিন্তু তাদের সাংসারিক জীবনে যেন হঠাৎই একদিন শনির দৃষ্টি পড়ল। ঘটনাটা যেন একটু তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল কোনো এক মোড় ঘোরানোর চেষ্টায়। একদিন হঠাৎ ছেলেকে স্কুল থেকে আনার সময় স্ত্রী দেখল তার স্বামী একজন বছর 30-এর নারীর সাথে হেসে হেসে কথা বলছে। স্ত্রীটি অবাক হয়ে ভাবল তার স্বামী ফ্যাক্টরির কাজ ছেড়ে এখানে কি করছে। এভাবেই কিছুদিন কেটে যায়। মাঝে মধ্যেই সে রাস্তায় তার স্বামী ও সেই মহিলাটিকে একসাথে দেখত, কিন্তু ঘরে ফিরে জিজ্ঞেস করলে তার স্বামী কোনো উত্তর দিত না। এমনই একদিন স্ত্রীটি তার স্বামীকে হাতে নাতে ধরবে বলে স্কুল থেকে ফেরার পথে যখন তাদের আর দেখতে পেল না, তখন খুব হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ির গেটে ঢুকতে সে দেখতে পেল সেই মহিলাটি তার বাড়ি থেকে বেরোচ্ছে। এদিকে তার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে, জামার নিচের দিকে কয়েকটা বোতাম তার খোলা তখনও। কয়েকদিন পর আবারও একই ঘটনা। ইতোমধ্যে একটা অশান্তি ঘটেছিল তাদের মধ্যে। স্বামীকে জিজ্ঞেস করার সত্ত্বেও কোনো কিছু বলতে সে রাজি ছিল না। এভাবে দ্বিতীয় দিন দেখার পর স্ত্রী আর সহ্য করতে পারছিল না স্বামীকে। তার পাশে যেতেও, তার সাথে কথা বলতেও ঘেন্না হচ্ছিল, সামনে দাঁড়াতেও তার ঘেন্না হচ্ছিল। স্ত্রী ঠিক করলো তাকে এভাবে ঠকানোর বদলা সে নেবেই, এভাবে অপমান করার সাজা সে দেবেই। তাই ঠিক করে সে স্বামীকে খুন করবে। একদিন স্কুল থেকে ফেরার পথে পুনরায় তার স্বামীকে সেই মহিলাটির সাথে দেখে সে আর সহ্য করতে পারে না। হয়তো স্বামীও তাকে দেখেছে, কিন্তু কোনো কথা বলেনি। সারা দুপুর যেন ঝড়ের আগে শান্ত অবস্থার মতন কেটে গেল। স্বামী ভাবলো যেন কোনো কিছুই হয়নি। রাতে খাওয়া দাওয়ার পর স্বামী ঘুমিয়ে পড়লে ছেলেকে অন্য ঘরে শুইয়ে রেখে এসে স্বামীর গলায় স্ত্রী নরম ছুরির ফলাটি ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বন্যায় ভেসে গেল বিছানা। স্ত্রীর বুকের জ্বালা এতটাই ছিল যে চিৎকার করতে করতে সে বলতে লাগলো, আর করবি এমন? আর যাবি অন্য কারো কাছে? যা, চলে যা। পরদিন পুলিশ এসে যখন স্ত্রীকে নিয়ে যাবার জন্য রওনা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে অপর মহিলাটি স্ত্রীটির সামনে এসে দাঁড়ায়। সে করুণার স্বরে বলে, আপনার স্বামী বড় ভালো মানুষ ছিলেন, আপনি তাকে এভাবে কেন মারলেন? স্ত্রীটি ক্ষিপ্ত গলায় বলে উঠল, চরিত্রহীনা, তুই আমার জীবনটা নষ্ট করেছিস। তোর রূপে আকৃষ্ট হয়ে আমার স্বামী আমার থেকে দূরে সরে যাচ্ছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। মহিলাটি অবাক হয়ে বলল, কি বলছেন? আমার সাথে আপনার স্বামীর কোনো সম্পর্কই ছিল না, আপনি ভুল ভাবছেন। আসলে আমার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে কিছুদিন হলো আপনার স্বামী নিজের চাকরিটা হারিয়েছিল।
কিভাবে সংসার চালাবেন ভেবে না পেয়ে আমার খবর পেয়ে আমার সাথে দেখা করেন। আমারও একটি কিডনির প্রয়োজন ছিল। আপনার স্বামী তার কিডনি আমার স্বামীকে দেওয়ার জন্য রাজি হন। আমি তাকে নগদ 2 লাখ টাকা দেওয়ার কথা বলে এসেছিলাম। এরকম একটা সময় আপনার স্বামী আমার উপর এত উপকার করেছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেদিন আপনার বাড়িতে আমি টাকা দিতে গিয়েছিলাম। পরে যেদিন আবারও আপনার স্বামীর সাথে আমাকে দেখেছিলেন, তিনি তার 3 দিন আগে হাসপাতালে কিডনি ডোনেট করে এসেছিলেন। গত 26 তারিখে আমার স্বামীর অপারেশন হয়। তার 2 দিন আগেও আপনার স্বামীর সাথে আমি দেখা করি, এটা নিশ্চিত করতে উনি যেন শেষ মুহূর্তে পিছিয়ে না যান। সত্যি কথা বলতে ওনার মতো স্বামী আপনার ভাগ্যে ছিল না, তাই হয়তো আপনি আজ হারিয়ে বসলেন। কথাগুলো শোনা মাত্রই স্ত্রীটি পুলিশের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে এক ছুটে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পুলিশও হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। তারাও এই বিষয়টি শুনে অবাক। হতভম্ব পুলিশের সামনে জল করে জ্বলে উঠল সেই স্ত্রীর দেহটি। আগুনের জ্বালায় ঘরের চারিদিক ছুটতে লাগলো সে। সারা ঘরে তারা আগুন দাউ দাউ করে জ্বলছে। এরই মাঝে উপস্থিত ভিড়ের পায়ের মাঝখান দিয়ে কোথা থেকে একটা কুচকুচে কালো হুড়ো বিড়াল বেরিয়ে এসে বিকট স্বরে ম্যাও ম্যাও করতে করতে এক লাফে জানালার কাঁচ ভেঙে ঘরের ভেতরে জ্বলতে থাকা স্ত্রীটির কোলে গিয়ে উঠল। আর তার ব্যাপারটা সহ্য করতে পারি না, চিৎকার করে পড়ে যাই। হুঁশটা ফেরে সজীবের ডাকে ও বাইরের জঙ্গলে পাখির কিচিরমিচির ডাকের শব্দে। হঠাৎই ধরফর করে ত্রিপদের উপরে উঠে বসে দেখি সকাল হয়ে গেছে। সবুজ শালবনের পাতার আড়াল দিয়ে সকালে স্নিগ্ধ মিষ্টি রোদ ঘরটার ভেতরে এসে পড়েছে। আমি কিছু বলতে যাব তার আগেই সজীব বলে উঠল, চলো এবার যাওয়া যাক। সজীবকে থামিয়ে আমি গত রাতের সমস্ত ঘটনা খুলে বলাতে সে একগাল হেসে বলে, স্বপ্ন, তুমি নির্ঘাত স্বপ্নে ভুলভাল দেখেছ। তুমি তো এখানেই শুয়েছিলে আমার পাশেই। ঠিক সেই সময় আয়নাটার দিকে চোখ গেল আমার। তখনই চমকে উঠে দেখি আয়নাটা ভাঙা। সজীবকে ডেকে দেখাই এবং বলি, রাতে আয়নাটা ভাঙা ছিল না, কিন্তু এখন ভাঙা। সজীব তার উত্তরে একটা এক্সপ্লেনেশন দেয়। হয়তো রাতে ঝড়ে কোনো ডালপালা এসে বা কোনো কিছু এসে আয়নাটার গায়ে আঘাত করেছে, বা হয়তো ভাঙা ছিল আমরা খেয়াল করিনি। আর কিছু বলার থাকে না। তো হারানোর 3 দিন পর এক পান চাষি সকালে নামাজ আদায় করার পর সেই পানের বড় যে কাজ করতে যায়, পরবর্তীতে যখন কাজ শেষে সে ওই ডোবায় হাত ধুতে যায়, হঠাৎ করে একটা বাচ্চার লাশ ওপরে ভেসে ওঠে। আর ওই পান চাষি দেখে প্রচন্ড ভয় পায়। পরবর্তীতে সে গ্রামের লোকজন নিয়ে আসে এবং দেখে বুঝতে পারে যে ওটা নীরবের ভাইয়ের লাশ। কিন্তু মজার বিষয় হলো, বাচ্চাটি হারানোর পর বাসার আশেপাশের জলাশয়গুলোতে তাকে লোক দিয়ে খোঁজা হয়েছিল, এমনকি ওখানেও খোঁজা হয়েছিল। তো এলাকা সবাই ভাবতে থাকে হয়তো কেউ শত্রুতার জের ধরে তাকে মেরে ফেলেছে এবং এখানে পুঁতে রেখেছে। পরবর্তীতে স্কুল টাইমে আমি ওখানে যাই, লাশটা দেখে আসি এরকম একটা চিন্তা থেকে। লাশটা দেখে আমিও ভয় পাই, কারণ লাশের শরীরের বিভিন্ন জায়গা সাদা হয়ে গিয়েছিল এবং ফুলে গিয়েছিল, আর লাশটা খুব করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। আর একটা জিনিস খেয়াল করেছিলাম, লাশটা তার হাত দুটো এমন ভাবে রেখেছে যেন সে কাউকে ফেরানোর চেষ্টা করছে। যাই হোক, পরবর্তীতে পুলিশ আসে সেখানে এবং যাবতীয় ফর্মালিটিস শেষ করে লাশটাকে দাফন করা হয়। ঘটনাটা এখানে শেষ নয়, ঘটনা এখান থেকেই শুরু। বলে রাখা ভালো, আমাদের স্কুলের নাইট কোচিং হতো সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত। তো ওই ঘটনার 2 দিন পরে আমার এক বন্ধু রাজন, তার বাড়ি ওই গ্রামেই ছিল। সে ওই গ্রামের রাস্তা ধরে সন্ধ্যায় স্কুলে দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে অজ্ঞান হয়ে যায়। পরে তার জ্ঞান ফিরলে সে বলে সে রাস্তা দিয়ে আসার সময় একটা কালভার্ট পড়ে, সেই কালভার্টের ওপর একজন নারীকে দেখেছে যে বধূ এসেছিল। তো পরবর্তীতে যখন সে তার মুখ দেখে, তখন তার মুখটা ছিল কিছুটা করে একটা জন্তুর মতো। এটা দেখেই সে দৌড়ে চলে আসে এবং নারীটিও তার পেছন পেছন ধাওয়া করে। পরবর্তীতে গ্রামে ব্যাপারটা জানাজানি হয়ে যায়, কেউ ছেলে মেয়েদের বানানো গল্প বলে উড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন সন্ধ্যায় এক পান চাষি ওই কালভার্টের ওপর দিয়ে যাচ্ছিল এবং সেও একই ঘটনার সম্মুখীন হয়। এবং আর একটা জিনিস অতিরিক্ত দেখা যায়, সে দেখে একটা মাংসের টুকরা আপনা আপনি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে গেল।
এটা দেখে সে আর নিতে পারে না, সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে একদল যুবক তাকে পেয়ে তার বাসায় নিয়ে যায় এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পরে সে সবাইকে সবকিছু খুলে বলে। এবার গ্রামবাসী একটু ভয় পায়। পরবর্তীতে বিভিন্ন সময় ওই কালভার্টের ওপর দিয়ে মানুষজন বিভিন্ন জিনিস দেখত। কেউ ষাঁড় দেখত, কেউ ভেড়া দেখত। গ্রামের কিছু মুরব্বী এর পরে বলতে শুরু করে গ্রামে আলিয়া দানার আগমন ঘটেছে। বলে রাখা ভালো, আলিয়া দানা মূলত পিশাচ টাইপের কিছু, যা তাদের গ্রামের ভাষায় বলা হয় আলিয়া দানা। যাই হোক, পরবর্তীতে গ্রামের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে সন্ধ্যার পরে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেয়। আর যারা অতিরিক্ত সাহসী ছিল তারা বের হতো, কিন্তু একজন আরেকজনের সাথে হাতে শিকল আটকে রাখত। কিন্তু দুঃখের বিষয়, তাতেও লাভ হয় না। মাগরিবের আজানের পরে মনে হতো আকাশটা কালো হয়ে ঝড় উঠে আসছে। তো যাই হোক, এক পর্যায়ে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় যে এটার একটা বিহিত করতে হবে, এটা কোনো সাধারণ কিছু না। তো পরবর্তীতে গ্রামের একজন মসজিদের ইমাম তার পরিচিত এক বড় হুজুরের সাথে যোগাযোগ করেন, যিনি সাধারণত এই সব কাজ বা এই সমস্ত ব্যাপার নিয়ে কাজ করতেন। তো সময় মতো তাকে আনা হয় গ্রামে। তিনি এসে সব কথা শুনে বলেন যে তাকে আগে বুঝতে হবে আসলে এটা কি। পরবর্তীতে সে কিছু রিচুয়ালের মাধ্যমে ব্যবস্থা করেন। এমন ভাবে তিনি আসনে বসেন। গ্রামের লোকজনও সেখানে ছিল। হঠাৎ হুজুরের সামনে একটা কুকুর এসে বসে পড়ে এবং সে আর হুজুর একে অপরের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল যেন তারা চোখে চোখে কিছু একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। কুকুরটিকে দেখতে ছিল মিচমিচে কালো, কিন্তু অবাক করা বিষয়, কুকুরটির একটা পা নিচ থেকে অর্ধেকটা ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর কুকুরটি সেখান থেকে চলে যায় এবং হুজুর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তো পুরো সময়টা গ্রামের মানুষজন অপেক্ষায় ছিল কিছু শোনার জন্য। তাদের এই আশা হুজুর এবার পুরো ব্যাপারটা সবাইকে বলবেন। তো হুজুর এবার কাহিনী বলতে লাগলেন কি হয়েছে। দেখেন, মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, তেমনি আরেকটি জাতীয় রয়েছে যারা আল্লাহরই সৃষ্টি। তারা আমাদের আশেপাশেই থাকেন, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। কিন্তু তারা বিভিন্ন সময় আমাদের মাঝে এই বিভিন্ন প্রাণী অথবা মানুষের রূপে ঘুরে বেড়ায়। তেমনি তারা পানিতেও থাকে। আপনাদের যে কালভার্টটি রয়েছে, এটি অনেক পুরনো কালভার্ট, তাই না? তো এই কালভার্ট মূলত যুদ্ধের সময় ছিল। তখন এই কালভার্টের পাশে মানুষ মেরে ফেলে রাখা হতো, পরবর্তীতে নদীতে ফেলে দেওয়া হতো। কিন্তু রক্তের গন্ধ এখান থেকে আর যেত না। তখন একদল খারাপ জিন এখানে আশ্রয় নেয়। তারা পরবর্তীতে ঠিক করে এখানেই থাকবে। এই জিনরা মূলত ছিল পিশাচ টাইপের, যাদের রক্তের ঘ্রাণ খুব পছন্দ। কালে কালে এখানে আগের মতো আর থাকলো না জায়গাটা। তাই ওই জিনদের মধ্যে কিছু জিন চলে যায়, কিন্তু তারপরও কিছু ছিল। তো যখন বর্ষার পানি যখন এখানে এসেছে, আপনাদের এলাকার কোনো এক জেলে, আমি তার নাম বলবো না, সেই জিনদের একজনকে মাছ ভেবে আঘাত করে। পরবর্তীতে সে মারা যায়, যার প্রতিশোধ নিতে এখন অন্যরা মরিয়া হয়ে উঠেছে। আর এই বাচ্চাটা দিয়েই শুরু ছিল। এই বাচ্চাটি দুপুরে ওই কালভার্টের ওপরে খেলা করছিল। এক পর্যায়ে তার সঙ্গী বাচ্চারা ওখানে ওকে একা রেখেই চলে যায়। আর তার সেই একাকিত্বের সুযোগেই একজন জিন তার মেজ ভাই রূপে এসে তাকে নিয়ে যায় এবং এই ডোবায় তাকে চুবিয়ে মারে। তাকে ওখানেই 4 হাত মাটির নিচে পুঁতে রেখে তারা চলে গিয়েছিল। পরবর্তীতে হয়তো কোনো কারণে সে উপরে ভেসে ওঠে। যাই হোক, এখনো তারা প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরছে। গ্রামের লোকজন তখন এর সমাধান চায় হুজুরের কাছে। হুজুর বলেন, সমাধান আছে, তবে সময় লাগবে। 10খানা কাচের বোতল প্রস্তুত রাখতে বলে হুজুর সেদিন চলে যান। পরের দিন হুজুর আসেন এবং সেই কাঁচের বোতলে একটি বোতলে তাবিজ ভরেন এবং বলেন বৃহস্পতিবার রাতে যখন ইশার আজান শেষ হবে, মসজিদে নামাজের পরে এই বোতলগুলো গ্রামের চারপাশে 8টি এবং কালভার্টের দুপাশে 2টি 3 হাত করে গভীরে পুঁতে দিতে হবে। তার জন্য অবশ্য সাহসীদের যেন এই কাজ করতে দেয়া হয়। পরবর্তীতে গ্রামবাসীরা তাই করে। যেদিন সেটা করবে বলে ঠিক করা হয়, সেদিন রাতে গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঝড় বাতাস হচ্ছিল। গ্রামের কিছু গাছপালা ভেঙে পড়ে যায় সেদিন। কিন্তু আজব ব্যাপার, গ্রামের বাইরের আবহাওয়া ঠিকই ছিল। পরের দিন হুজুর আসে এবং বলে তারা চলে গেছে, কিন্তু তারা অবশ্যই তাদের প্রতিশোধ নিয়ে গেছে। কিন্তু গ্রামের লোক তখনও জানত না কি প্রতিশোধ নিয়েছে। কিছুদিন পরে শোনা যায় অমক জেলে ঢাকা থাকা অবস্থায় অসুস্থ ছিল, সে মারা গেছে। 2, আমার বড় ভাই করাছাপুর বাজার এলাকায়
লেপ্তোষকের দোকান দিয়েছে, যার দূরত্ব কেন্দুয়া থেকে 5 ঘন্টার মতো পানিপথে। কেন্দুয়াতেও আমাদের একটি একই দোকান আছে, কিন্তু বড় ভাই ব্যবসা বাড়ানোর জন্য ওখানেও একটি দোকান দেয়। একবার আমার চোখে একটু সমস্যা হওয়ার কারণে লেপ্তোষকের কাজ আমি করতে পারতাম না, কিন্তু সেলাইটা করতে পারতাম শুধু। তো আমাকে একদিন বড় ভাই এসে বলল, তুই তো এখন থেকে দোকানেই কাজ করছিস, তুই আমার সাথে চল, আমার দোকানে থাকলে কাজ করলি আর ঘোরাঘুরি করলি। তারপর মা অনুমতি দেয় আমি ভাইয়ের সাথে চলে গেলাম। ভাইয়ের দোকানে প্রায়ই বাজারের বিভিন্ন মানুষ এসে আড্ডা দেয়। এমনকি এরকম আড্ডায় ভাইয়ের এক বন্ধুর কাছে জিজ্ঞাসা করলাম, এখানে ধনু নদীতে কি ভালো মাছ পাওয়া যায়? ধনু নদী ওই এলাকার পাশ ঘেঁষে যাওয়া এক নদী। উত্তরে তিনি বললেন, হ্যাঁ যাই, কিন্তু মাছ পাওয়া খুবই কষ্ট। 2-3 টানা বড়শি বাইলে কিছু মাছ পাওয়া যায়। কথা শুনে নিয়ত করে ফেললাম মাছ ধরবো বড় ভাইয়ের অনুমতি নিয়ে। সেদিন আবার কেন্দুয়ার বাড়িতে চলে এসে বড়শি সহ সব নিয়ে আবার ভাইয়ের দোকানে যাই। সন্ধ্যায় অল্প খেয়ে আমি বড়শি সহ সকল সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ি। পৌঁছে আগে খুঁজতে লাগলাম কেউ মাছ ধরছে কিনা, সেদিকে বসবো, কিন্তু সেদিন কাউকে আমি পেলাম না। নদীর স্রোত অনেক বেশি হওয়ায় পার ভেঙে গেছে। পার একদম খাড়া, তাই বসার উপযুক্ত জায়গা পাচ্ছিলাম না। কিছুটা হাঁটার পর প্রায় 3-4 হাত নিচে পানি থেকে 1 হাত ওপরে একটা সমতল জায়গা পাই এবং সেখানে বসে সব রেডি করে ছিপ ফেলি। প্রায় 2-3 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কোনো মাছের সারা শব্দ নেই, উল্টো মাছ এসে টোপ খেয়ে চলে যায়। এরকম করতে করতে রাত 10টার পর অনেক ক্ষুধা লেগে যায় এবং এখানে ভাত খাওয়ার কোনো সুযোগ না থাকায় আমি আগে থেকে কিছু আখের গুড় ও চিড়া নিয়ে আসি। প্রথমে আমি অর্ধেক গুড় নদীর পানিতে ঢিল মারি। পানির একজন মানুষ আছে, আল্লাহ তাকে পানির রাজত্বের জন্য পাঠিয়েছে, যার নাম হেসফির আলাইহিসসালাম, যিনি সমগ্র দুনিয়ার পানিতে রাজত্ব করেন। আর গুড় দিলাম উনাকে, এর বিনিময়ে তিনি যদি খুশি হয়ে আমাকে কটা মাছ দেন, আর কি উনি চাইলেই মাছ পাব। আমি এমন কিছু তো কখনো শুনিনি, তবে গ্রামের মানুষের মুখে শুনেছি এটি তাদের বিশ্বাস। তো এভাবে অনেকক্ষণ কেটে যায়। তারপর আনুমানিক 12টা-1টার পর আমি অনুভব করলাম আমার উপর সাদা কিছু একটা নড়াচড়া করছে। আমি সাথে সাথে পেছনে ঘুরে ওপরে তাকিয়ে দেখি একটি সাদা কুকুর। আমি মোটেও ভয় না পেলেও এরপরই ঠিক আঁতকে উঠি। আমি এমনিতেই কুকুরটিকে দেখার জন্য তার মুখে লাইট মারলে যা দেখলাম, দেখি কুকুরটা সাদা ঠিকই, কিন্তু তার গায়ে একটি তিল পরিমাণ দাগ ছিল না, যেটা ছিল প্রায় অস্বাভাবিক। আর কুকুরটি চুপ করে পিছের পা দুটো ভাঁজ করে সামনের পা খাড়া করে বসেছিল, তার মধ্যে বিন্দুমাত্র নড়াচড়া নেই। তখন স্বাভাবিকভাবে হালকা মনে ভয় কাজ করলো। বুঝে গেলাম এটি স্বাভাবিক কিছু না। ভাবতে ভাবতে আবার পেছনে তাকিয়ে দেখি সেটি এখানেই আছে, আর এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলতে থাকি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, যদি আমার কারণে তোমার কোনো ক্ষতি হয় আমাকে ইশারা দাও, আমি চলে যাব, তবে আমার মতে তোমার কোনো ক্ষতি হচ্ছে না। এরপর আবার পেছনে তাকাই, দেখি সেই মূর্তির মতো যেখানে ছিল সেখানেই আছে। তারপর আমি মনে মনে কিছুটা সূরা পড়তে থাকি এবং বর্ষির দিকে নজর দেই। কিছুক্ষণ পর খেয়াল করলাম অনেকগুলো ঘোড়ার পায়ের আওয়াজ যেন নদীর পাড়ের কাছাকাছি দৌড়াদৌড়ি করছে। আমি পেছনে তাকাতেই দেখি কুকুরটি আর নেই। আবার আঁতকে উঠলাম। তারপর বর্ষি রেখে ওপরে গিয়ে দেখি কিছু বন্য শুয়োর মাঠের মাঝে মারামারি করছে। আমি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার নিচে নেমে মাছ ধরায় মনোযোগ দেই। ধীরে ধীরে শুয়োরগুলো চলে যায় আর পরিবেশ আবার নীরব হয়ে যায়। তারপর বর্ষি পায়ের নিচে রেখে আমি একটা সিগারেট জ্বালিয়ে এমনি পিছনে তাকিয়ে আবারও উপরে কুকুরটিকে বসে থাকতে দেখি এবং সত্যি কিছুটা ভয় পেয়ে যাই। কিন্তু কিছু না বলে, না বোঝার ভান ধরে আমি আবার কাজ করতে থাকি। তারপর আবার একটু পর শুয়োরগুলো এসে মারামারি করতে থাকে। আমি পেছনে তাকিয়ে দেখি আবার কুকুরটি নেই। আবারও শুয়োরগুলো চলে যায়, কুকুরটি এসে বসে। তখন ভাবতে থাকি কি অদ্ভুত কাহিনী হচ্ছে। এবার যাই হোক, আর পেছনে তাকাবো না। যাই হোক, বলে রাখা ভালো, আমি যেখানে মাছ ধরছিলাম সেখানে নদীর বিপরীত পাশে প্রায় আধা কিলোমিটার দূরে একটি মাজার আছে। সেখানে প্রায়ই মুরিদদের গান বাজনা হয় এবং আজকেও হচ্ছিল এবং এখান থেকেও শোনা যাচ্ছিল। আর আমার মাছ ধরার স্থান হতে মাজারের রঙিন লাইটগুলো দেখা যাচ্ছিল। তারপর অনেক সময় গড়িয়ে যায়, আমি তেমন কোনো মাছ পাই না। আস্তে আস্তে মাজারের গান বন্ধ হয়ে পরিবেশ একদম নীরব হয়ে যায়।
আমি ভাবলাম হয়তো ফজরের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। তারপর হঠাৎ লক্ষ্য করলাম ওই মাজারের দিক থেকে নদীর পাড় দিয়েই একজন লোক হেঁটে আসছে। তখন আর এই কুকুরটা নেই। আমার মনে একটু সাহস কাজ করে, কিন্তু তখনই ঘটে আরেকটা ঘটনা। লোকটি এসে জোর গলায় বলে, কে এখানে? আমি বলি, ভাই আমাকে চিনবেন না, আমার বাড়ি কেন্দুয়ায়, এখানে এসেছি মাছ ধরতে। তারপর লোকটি আর কিছু না শুনেই আমাকে বকাঝকা শুরু করে এবং এখনই এখান থেকে চলে যেতে বলে। আমি ভাবলাম অনেকের হয়তো কাটা ফেলে যাতে তার জায়গায় কেউ মাছ ধরতে না পারে। এই লোকটা এখানে কাটা আছে। আমি কোনো তর্ক না করে বলি, ভাই আজান পড়লেই আমি চলে যাব। লোকটা আবার বকা দিয়ে ভার গলায় বলল, এখনই যেতে বলছি, ওঠো। আমি আর কিছু না বলে আমার জিনিসপত্র সব গোছাতে থাকি। লোকটি পিছনে পাড়ের ওপর দাঁড়িয়ে আবার বলতে থাকে, এত সময় লাগে কেন? জলদি করতে পারো না? আমি সব গুটিয়ে হাতে নিয়ে কোনো রকমে উঠে পড়ি। দেখি সেখানে ওই লোকের কোনো চিহ্নই নেই। আমি ভয় পেয়ে যাই আর ভাবতে থাকি কি হচ্ছে আমার সাথে। লোকটি দৌড়ে পালালেও অনেক দূর পর্যন্ত তাকে দেখা যাবে, কারণ নদীর পাড় থেকে অনেক দূর পর্যন্ত খোলামেলা মাঠ। আমি ভয়ে ভয়ে ভাবি এবার চলে যাওয়াই ভালো হবে। আমি এগোতে থাকি। মোটামুটি 15-20 কদম যাওয়ার পর হঠাৎ পেছনে একটা বিকট শব্দ হলো। কিসের শব্দ বুঝলাম না। দেখার জন্য আবারও পেছনে আগানো শুরু করলাম। একটু দূরে গিয়ে খেয়াল করলাম আমি যেখানে মাছ ধরছিলাম ওই সাইডে পানি নড়াচড়া করছে আর ফেনা উঠছে। আমি দ্রুত সামনে এগিয়ে যাই। আমি দেখলাম আমি যেখানে বসেছিলাম সেটা সহ অনেকটা জায়গায় নদীর পাড় ভেঙে নদীর পাড়ে মিশে গেছে। আমার দেহ হালকা কাঁপছিল আর ভাবতে থাকলাম রাতে এত সুন্দর আসলাম, এর মধ্যে এত কিছু হয়ে গেল। ভাবতে ভাবতে ফজরের আজান কানে ভেসে আসে এবং আমার শরীর অনেকটা হালকা হয়ে যায়। আমি সাহস অনুভব করলাম। তারপর সেই কুকুর বা লোক, তারাও কেউ মানুষ নয় সেটা নিশ্চিত হয়েছিলাম। কিন্তু তারা কেন এসেছিল? হয়তো আমার ভালোর জন্য এসেছিল, না হলে নদীতে ওই পাড় ভেঙে আমিও মিলিয়ে যেতাম। ভাবলাম আল্লাহ আমাকে নিজে বাঁচিয়েছেন, না হলে খসফির খুশি হয়ে বিপদ মুক্ত করেছে। এরকম লাগবে, একটা ছায়ার মতো লাগবে না? অবশ্যই ছায়ার মতো লাগবে। তো এরকম কিছু একটা হাঁটাহাঁটি করতেছে। তো বলে রাখি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মশারি টানানো ছিল, তো ফ্যানও ছাড়া মশারিও দুলতেছে। তো আমি না ছোটবেলায় তখন মানে বুঝতেছিলাম না জিনিসটা আসলে কি, কারণ তখন ভালো মন্দ ভূত জিন এগুলা বুঝার বয়সও না, স্বাভাবিক। তো আমি আর আম্মু বাবা পাশে, আমি এত ভয়ও পাচ্ছিলাম না, একটু হলেও সাহসী ছিলাম। তো যখন মশারিও দুলতেছে আবার লাগতেছে বাহিরেও কিছু একটা, তো আমি একটু কনফিউজ ছিলাম রাসেল ভাই। তো আমি ভাবলাম যে না, একটা কাজ করি, লেট মি চেক, আমি গিয়ে দেখি, একটু কাছে গিয়ে দেখি যে জিনিসটা কি। সাহস আমার লাইক একটু বেশি ছিল। আমি উঠে বসলাম, তো হামাগুড়ি পজিশনে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। একটু 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 করে একদম মশারির কাছে গেছি। কাছে গিয়ে উকি দিলাম, তো দেখলাম যে যেই 5-6 জন হাঁটাহাঁটি করতেছে, ওরা আস্তে আস্তে আমাদের রুম থেকে বের হইতে 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 ডাইনিং এর দিকে চলে যাচ্ছে। মানে আমি যতটা তাদের কাছে আসার ট্রাই করতেছি, তারা ততটা পিছিয়ে চলে যাচ্ছে, পিছিয়ে আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছে। তো এখন বেরোতে বেরোতে অন্ধকারের সাথে মিলে গেছে রাসেল ভাই। তো এখন অন্ধকারের সাথে মিলে যাওয়ার পর আমি আর জিনিসটা সিরিয়াসলি নিইনি। আমার কাছে লাগতেছে যে আমি তো তাইলে কিছুই দেখলাম না, তাইলে মনে হয় মশারি দুলতেছিল, মানে তেমন কিছু না। তো আমি তেমন তার ভয় পাইনি। তা আমি করলাম কি, সুন্দর করে আবার হামাগুড়ি দিয়ে দিয়ে আমি আমার আম্মু বাবার মাঝখানে এসে ঘুমায় পড়ছি। বিশ্বাস করেন রাসেল ভাই, মানে আমি এটাকে ক্লাস 7 অব্দি একটা স্বপ্নের মতো বা একটা কিছুই দেখি নাই এরকমই ভাবতাম, যে কি দেখছি এটা, এরকম কি হয় নাকি আদৌ এরকম তো হয় না। তো আমি জিনিসটা ভাবতাম যে না, এটা তেমন কিছুই না, এটা হয়তো এমনি মনের ভুল ছিল। তো ক্লাস 7 ওঠার পর একটা দিনে একটা কাহিনী হয়, যেটা আমার বিশ্বাস করতে পরে আমার বাধ্য করে। সেটা হচ্ছে যে আমার ক্লাস 7 যখন উঠলাম, আমার একটা ফ্রেন্ড শৌখিন, তো সে আমাকে বলতেছে যে মাহিন আজকে না আমি ভূত দেখছি। তখন আমি এটা শুনে একটু হাসে দিচ্ছি যে কি বলতেছিস তুই।
তো হ্যাঁ সে বলতেছে না সত্যি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই আমাকে টিফিন টাইমে বলিস, এখন তো ক্লাস চলতেছে, টিফিন টাইমে বলিস। তো আচ্ছা ঠিক আছে। তো টিফিন টাইম হইলো, তো সে আমাকে বলতেছে যে কাহিনীটা শুনবি কি হয়েছে। তা আমি বললাম হ্যাঁ বল। তো সে বলতেছে দোস্ত আমি ঘুমায় আছি, তো হুট করে আমার ঘুমটা ভেঙে যায় অ্যারাউন্ড 3-4টার দিকে। আমার ঠিক টাইমটা খেয়াল নাই। তো আমি দেখলাম যে আমার দরজার মানে আমার রুমের ঢুকার যে দরজাটা, ওই দরজাটার সামনে একটা কালো ছায়ার মতো কেউ দাঁড়ায় আছে। তখন আমি ওকে বলতেছি দাঁড়া ওয়েট, কালো ছায়ার মতো মানে অ্যাজ লাইক কোন বোরখা পরা কোন মহিলা যদি দাঁড়ায় থাকে যেমন দেখায় ওইরকম কিছু। তখন সে বলতেছে যে হ্যাঁ ওইরকমই। বিশ্বাস করে রাসেল ভাই, আমার তখন পুরো গায়ের লোমটা দাঁড়ায় গেছে। আমি ঠিক আমার ক্লাস 1-এর দিকে চলে গেলাম। ক্লাস 1-এর কাহিনীটা আমার মনে পড়ে গেল। আমি পরে বলতেছি হ্যাঁ বল। তো ও বলতেছে দাঁড়া, তুই কেমনে জানলি যে সে মানে বোরখা পরা টাইপের এরকম? তা আমি বললাম যে দেখ আমার সাথে আমার একটা কিছু হয়েছিল, বাট আমি তখন অনেক ছোট ছিলাম, তো আমি ভালো মন্দটা বুঝতাম না। অবশ্যই যদি সেই জিনিসটা এখন আমার সাথে এই মুহূর্তে ঘটতো তাহলে আমি অবশ্যই হয়তো রিয়েক্ট করতাম। আচ্ছা যাই হোক, বল তোর কাহিনীটা বল। পরে সে বলতেছে যে আচ্ছা তারপর কি হইলো। আমি যখন ওটাকে দেখছি, তো আমি তো দেখার পরে বুঝে গেছি যে এটা কোনো মানুষ সামথিং এলস, মানে লম্বা চিকন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালো, একদম বডির কোনো পার্ট বোঝা যাচ্ছে না, একদম শ্যাডোর মতো। তো সাডেনলি আমি যখন ওকে দেখছি, দেখার পর আমি ভাবতেছি যে আম্মু বলে একটা চিৎকার দিব, আম্মু বাবা মানে আল্লাহর নাম নিয়ে একটা চিৎকার দিব, বুঝতেছি না ওর মাথা কাজ করতেছে না কি করবে। তো ও ভাবতেই মানে ওই জিনিসটা না তার দিকে হাত উঁচু করছে। তার মানে ও খেয়াল করলো যে ওই জিনিসটা দূরের থেকেই তার দিকে একটা হাত উঁচু করছে। যেই না হাত উঁচু করছে সে না ভয় পেয়ে গেছে, সে দিছে একটা চিৎকার, আম্মু বলে একটা চিৎকার দিছে। সাথে সাথে ও খেয়াল করলো ওই জিনিসটা এত জোরে দৌড় দিছে, ওয়ালের সাথে লেগে সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল। মানে সেকেন্ডের মধ্যে সে দেখলো যে জিনিসটা ওয়ালের সাথে লেগে ভ্যানিশ। ও রাসেল ভাই, আমি একটা পয়েন্ট মিস করছি, সেটা হচ্ছে আমি যখন ছোট ক্লাস 1-এ থাকতে ওই জিনিসগুলোকে দেখছিলাম, ওরাও ঠিক এরকমই ছিল যে ও 5-6 জন, আমি তো 5-6 জনকে দেখছি, ওরা 5-6 জন কিন্তু একে অপরের সাথে গায়ে যে লাগতেছে ভেদ করে বের হয়ে যাচ্ছে। সাপোজ আমি আপনার গায়ে লাগলাম, আমি আপনার ভিতর দিয়ে বের হয়ে গেলাম, আবার মানে আপনি আমার গায়ে লাগলেন, আমি আবার আপনার সামনের দিক দিয়ে বের হয়ে গেছি, মানে জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছি। দুজনের সাথে বাড়ি খাচ্ছি, আবার বাড়িতে বের হয়ে যাচ্ছি, এইভাবে আর কি। মানে কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, সবাই সবার মতো হাঁটাহাঁটি করতেছে, কেউ কারোর সাথে ক্ল্যাশ করতেছে না, এরকম। ঠিক সেম শৌখিন আমাকে এই জিনিসটাই বললো যে ওয়ালের সাথে বাড়ি লাগলো, ও ভ্যানিশ, সেকেন্ডের মধ্যে ভ্যানিশ। তো এইটা যখন শুনলাম রাসেল ভাইয়া, আমি আসলে পুরা শকড হয়ে গেলাম যে না, আমি যা দেখছি ছোটবেলায় দ্যাট ওয়াজ রিয়েল এন্ড দ্যাট ওয়াজ সামথিং এলস। আর আরেকটা কথা বলি রাসেল ভাইয়া, আমি ভাবতাম যে হয়তো জিনিসটা শুধুমাত্র আমি ফেস করছি, মানে আমাদের মানে ওই যে ক্লাস 1-এর ওই সময়টায় ওই বাসাটায়, মানে আমি মনে হয় কি এই যে জিনিসটা নিয়ে একটু ভয় পাইছি। আসলে রাসেল ভাইয়া তখন অনেক ছোট ছিলাম, বুঝতাম না অনেক কিছুই। আসলে তা না, আম্মু বাবাও অনেক কিছুই ফেস করছে। কেন আমি আপনাকে বলি, যেমন জানালার মধ্যে সূরা লাগানো, তারপর দরজার উপর আমাদের প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা রুমের উপর সূরা কালাম টানানো। তো এটার পিছে তো নিশ্চয়ই কোনো রিজন আছে। আমার বাবা যে এইগুলো লাগাইতো, নিশ্চয়ই এটার পিছে কোনো রিজন আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ছিলাম রাসেল ভাইয়া 2nd ফ্লোরে, বুঝছেন তো। মানে এমনিতে চোরের একটা ইয়া ছিল, ঠিক আছে, আমাদের বাসা থেকে অনেক সময় অনেক কিছু চুরি হয়েছে। তো ছোটবেলা যখন ছোটবেলা একদিন আমি বাবাকে দেখতেছিলাম যে বাবা মানে
এখন বুঝি যে মানে কেন সে সূরাটা পড়তেছিল, আর মানে সে একটা আঙ্গুল উঁচু করে বাবা একটা আঙ্গুল উঁচু করে হাত ঘুরাচ্ছিল, মানে হাত ঘুরাচ্ছে আর মানে সূরা পড়ছিল। তো আমি বাবাকে তখন জিজ্ঞেস করলাম যে বাবা মানে তুমি কি করতেছো? তো বাবা বলতেছে যে এটা এইভাবে সূরা পড়লে কোন চোর আমাদের পাশে আসতে পারবে। তো আমি বললাম তাহলে এমনি হাত ঘুরাইলে কি হয়? তো বলতেছে যে এটা বন্ধ করে দিলাম, মানে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দোয়া পড়লে আল্লাহ মনে করো আমাদের বিল্ডিংটাকে একদম কস্টেপের মতো ইয়া করে দিল, যে কোনো ঝড় তুফান তারপর চোর টোর এগুলো আসতে পারবে না। আমি পরে বললাম ও আচ্ছা ঠিক আছে বাবা, মানে আমাকে সে বুঝাইছে, বাট দ্যাট ওয়াজ সামথিং এলস। তারা নিশ্চয়ই কোনো কিছু ফেস করছে যেটা আমি ভয় পাবো বাচ্চা ছেলে বলে। আর কি আমার আম্মু দুধ আর কি দুধ জাল দিতে গেছে আর কি। ওই সময় আমাদের আর কি রান্নাঘরটা একটু দূরে ছিল, দুধ জাল দিতে গেছে তখন আর কি আমাদের বাড়ির পাশে আর কি আমাদের রান্নাঘরের সামনাসামনি একটা তুলা গাছ, শিমুল তুলা গাছ ছিল। তো আমার আম্মু দুধ জ্বালতে দিতে হঠাৎ ওই গাছের দিকে তাকাইছে, দেখে একটা আর কি ফার্স্টেশন একটা বাচ্চা কান্না করতেছে। তো আম্মু ভাবতেছে তখন রাত্র 10টা বাজে যে এত রাত্রে বাচ্চা কোথেকে আসবো। তো আম্মু আবার আর কি হঠাৎ করে তাকাইছে, দেখে আর কি তুলা গাছের একদম আগায় উপরে একদম উপরে একটা বাচ্চা, ছোট বাচ্চা হয়তো 3-4 মাস বাচ্চা কান্না করতেছে। আম্মু বসে গেছে এত রাতে গাছের উপরে বৈশা, গাছের উপরে একটা বাচ্চা কান্না করতেছে, এটা কিভাবে সম্ভব? আম্মু ভয়ে দুধ ফালায় রেখেই ঘরে আর কি চলে গেছে। তো আর কি ওই সময় কিছু হয় নাই। পরে আর কি দিন যায়, আম্মু একটু অসুস্থ, একটু সিক হয়ে যায়। পরে আর কি 9 মাসের সময় আর কি আমার ডেলিভারি হয়। আমার বোন একটু অসুস্থ ছিল। পরে আর কি একদিন রাতের বেলা আমাদের ঘরের বাহির থেকে শুনতেছে আর কি গরুর হাড্ডি খাইলে যেমন সুন্দর হয় কর্মর করে, এমন মনে হইতেছে কেউ গরুর হাড্ডি চাপাইতেছে। তো আমার আব্বু বলতেছে যে এত রাতে ঘরের বাইরে হাড্ডি চাপাও কি? পরে এটা বলার সাথে সাথে হাত চাপানোটা আর কি সাউন্ড অফ হয়ে যায়। পরে ওই দিনই আমার বোন অনেক কান্না করতেছিল রাতের বেলা, আর কি কান্না থামতেছিলই না। পরে আম্মু দোয়া ফোন দিতেছে, কোনো কাজই হইতেছে না। পরে কি সকাল হয়েছে, আস্তে আস্তে আমার বোনের শরীরটা আর কি একদম নীল হয়ে গেছে। হওয়ার পর আমার আব্বু তো ভয় পেয়ে গেছে যে কি হইলো, হঠাৎ রাতে এরকম একটা হইলো, এরকম একটা জিনিস। আর এখনই ওরা তো আর কি খারাপ অবস্থা, আর কি একদম যেমন পুরো শরীর নড়তেছে না, শুধু আর কি একটু বুকে একটু নড়াচড়া করতেছে, আমার হার্ট নিঃশ্বাস নিতেছে, একটু বুকে নড়তেছে। তো তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে যাইবো এমন সময় আর কি আমার বোন মারা যায়। তো আমার বাড়িতে অনেক কান্নাকাটি, অনেক খাওয়ার অবস্থা। এর আগে আমাদের 2টা ভাই বোন মারা গেছে, এবার 3 নাম্বার বোন। তো আম্মু একটু আর কি মেন্টালি আর কি হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। পরে একদিন এরকম করতে করতে আর কি 4-5 বছর যায়, যেমন 4-5 বছর যায়, 4-5 বছর না 2-3 বছর হইব। যাওয়ার পর একদিন 2003-এ আর কি আম্মু কনসিভ করে। আমি ওনার পেটে আসছি, আম্মু কনসিভ করে। আম্মু তো ভয় পাইতেছে যে এর আগে 3টা বাচ্চা মারা গেল, এখন যদি 4 নম্বর বাচ্চাটা এরকম হয় পরে কি হইল। পরে আর আম্মু আমার দাদির বাসায় না থেকে আমার নানুর বাসায় চলে গেছে। আমার নানুর বাসা আবার দূরে, আমার নানুর বাসায় চলে গেছে। তো আব্বু আবার ওইখানেই রাখছে। আব্বু বলতেছে যে বাচ্চা যতদিন বড় না হইব ততদিন এই বাসায় আসার দরকার নেই, বাসায় প্রবলেম যেহেতু হইতেছে, এর আগে 3টা বাচ্চা মারা গেছে, তো বাসায় আসার দরকার নেই। পরে আম্মু চলে যায়। আম্মু চলে যাওয়ার পর
দিন যায়, এবার কোনো সমস্যা হয় না। পরে আমি যখন হয়েছি তখন আর কি আমার 2-3 মিনিট আমি কোনো আর কি আমার নড়াচড়া ছিল না। যেমন মনে হয় আর কি যে আর কি বাচ্চা যে সময় হয় একটা চিৎকার দেয় কিংবা নড়াচড়া করে, আমি নাকি 2-3 মিনিট কিছুই করিনি, মুভি করিনি। পরে 2-3 মিনিট পর আস্তে আস্তে একটু নড়াচড়া করছি, পরে কান্না করছি। এসব আর কি আম্মু বলছে, বলার পর আমি বলতেছি তারপর কি হয়েছে। আম্মু বলতেছে যে তারপরে তুমি একটু ভালো ছিলা। পরে একদিন আপনার তখন আমার 4 বছর বয়স, আমি অনেক সিক হয়ে যাই। যার পর আমার নানুর বাসায়, আমি নানুর বাসার এলাকার নাম বলতেছি না, পরে আমার নানুর বাসার ওইদিকে আপনার একটা হুজুর, একটু বৃদ্ধ বয়স, কিন্তু অনেক সবাই অনেক চিনে আর কি, এক নামেই চিনে, তাই নাম বলতেছি না। পরে ওইখানে আর কি আমার আন্টি নিয়ে যাওয়ার পরে আমার হুজুর দেখে বলতেছে এই মেয়ের সাথে তো জিনের আসর আছে। বলতেছে এত ছোট বাচ্চার উপরে জিনের আসর? তো বলতেছে হ্যাঁ, এটা আমার আগেও তো 3 জন ভাই বোন মারা গেছে, তো এটা ওদের ওই বাসা থেকে আসছে। পরে আম্মু তো ভয়ে কান্না করতেছে, যেন এই বাসায় আসার পরে তো কোনো প্রবলেম হয় নাই, কয় ওই বাসায় থাকলে এই বাচ্চাটাও মারা যেত। পরে আম্মু ভয়ে বলতেছে এখন কি করা যায়, কি করবো। পরে হুজুর বলতেছে দেন একটা মুরগি কালো সুতা আর কি, হ্যাঁ কালো সুতা, আর হচ্ছে গরুর একটা হাড্ডি আর কি, ওই যে দাঁত, গরুর দাঁত, এগুলা নিয়ে আসতে। পরে একটা মুরগি, যে মুরগি আর কি দেশি মুরগি হইতে হইব আর কি, কোনো পশম কালো থাকতে পারতো না, একদম সাদা পশম হইতে হইব, কোনো একটা কালো পশম থাকলে ওই মুরগিটা হইতো না। পরে হাড্ডি আর সুতা, তো এই মুরগিটা খুঁজতে খুঁজতে আপনার 2.5-3 মাস চলে যায়, তখন আমার শরীর অনেক খারাপ হয়ে যায়। পরে তারপর খুঁজে পাওয়ার পরে নিয়ে যায় হুজুরের কাছে, হুজুর একটা পশম ধৈরা বাচ্চা আর কি, একটা পশম ধরে আর কি ধোয়া পয়রা ফুঁদিয়া দিয়া আর কি মুরগির প্রতিটা পশম ধোয়া পয়রা ফুঁদিয়া দেয়, আর ওই মুরগিটা আমার কাছে রাখতে বলে 18 মাস আর কি। আমি যেখানে যাইতাম এই মুরগিটাও যাইতো ওই জায়গায় আর কি। মোট কথা হচ্ছে কি, যেন মুরগিটা সবসময় আমার সাথেই থাকতো, আমি ঘুমাইলেও আমার পাশে থাকতো। আমি খাবার খেলে আমার খাবারের প্লেট থেকে কিছু আর কি ভাত নিয়ে মুরগিটারে দেওয়া হতো আর কি। এমন করতে করতে 18 মাস যায়, আল্লাহর রহমতে আমি একটু সুস্থ হওয়ার পর ওই মুরগিটা যার থেকে আনছে তার দিয়ে দেওয়া হয় হুজুরের কথা মতো। দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে দিন যায়, তখন আর কোনো প্রবলেম হয়নি। তো হঠাৎ প্রবলেম শুরু হয় আপনার 2019 সাল একদিন রোজার সময়, রোজা ওই দিন আমি রোজা রাখছি সকালবেলা। রোজা রাখার পর এমন সময় আর কি সকাল 10টা বাজে, হঠাৎ আমার শরীর প্রচন্ড খারাপ করতেছে, আমার বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, আমি দাঁড়াইতে পারতেছি না। আম্মু বলতেছে হয়তো রোজা রাখছো এর জন্য শরীর খারাপ করতেছে, তুমি শুয়ে থাকো। আমি শুইছি, ওই 15 রোজার দিন যেন শুইছি, আমি 17 রোজা হয়েছে আমি উঠতেই পারতাম না শোয়া থেকে। তো আমার এমন অবস্থা হয়েছে যে আমি শোয়া থেকে একবারই আর কি উঠতে পারতাম না, নড়াচড়া করতে পারতাম না। পরে আমার এত জ্বর হওয়ার পর আম্মু কি করবো আর কি চিন্তা করতেছে, যেন কি হঠাৎ কি হইলো, ভালো মেয়ে এত সুস্থ, পরে কি করবো। পরে আবার ওই হুজুরের কাছে গেছে, না আমার এত জ্বর দেখা আম্মু বলতেছে হয়তো জ্বর আসছে, শরীর একটু দুর্বল, ডাক্তারের কাছে গেছে। আমার ওষুধ দিচ্ছে,
কিন্তু আমি 1 সপ্তাহ ওষুধ খাইছি, খাওয়ার পরও কোনো কাজ হয় নাই। তো আম্মু তো টেনশন করতেছে, আম্মু কান্নাকাটি করতেছে, কি হইলো। আমি একদম শুকায় গেছিলাম আর কি। আমার দেখলে কেউ চিনে নাই, জানে এটা আমি এত শুকিয়ে গেছিলাম। আমি আর কি ধাওয়ালে পড়ে যেতাম, এমন শুকিয়ে গেছিলাম। আর শুধু মাথা ঘুরতো আর কেমন জানি লাগতো, আর খালি ফিল হইতো যে আমার সাথে কেউ আছে। তো একদিন এমন করতে করতে দিন যায়, কিন্তু আমি আর সুস্থ হই না, আমি আরো অসুস্থ হইতেছি। তো আমার এক আত্মীয়, আমার ভাইয়ার শ্বশুর, উনি কবিরাজ আর কি, একটু কবিরাজি করেন। ওনার ঢাকায় আনা হয় যে দেখেন তো আমার মেয়ে তো হঠাৎ করে রোজা রাখলো আর অসুস্থ, এখন তো ঠিক হইতেছে না, জ্বরটাও ভালো হইতেছে না। পরে বলতেছে যে দেখি আমি কিছু করতে পারি কিনা। তো বৃহস্পতিবার রাতে উনি আসছে, হঠাৎ করে 12:30 বাজে আসছে রাত্রে। এসে বলতেছে যে আর কি আমার আব্বুর নাম ধরে ডাকতেছে। পরে আব্বু দরজা খুলছে, খোলার পর উনি বলতেছে যে আমি কি ঘরে আসবো। তা আব্বু বলতেছে ঘরে আসতেন না কেন, আপনি তো আমার আত্মীয়, তো ঘরে আসবেন না কেন। আর ওনার পাশে আমার বাড়ির পাশেই ছিল, তাই আসছে। আব্বু বলতেছে হ্যাঁ আসেন। পরে উনি ঘরে, আমার আঙ্কেল ঘরে আসলো। আসার পর বলতেছে যে আর কি তুমি ভালো করে দরজা জানালাগুলো লাগাই দাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আব্বু বলতেছে হ্যাঁ ঠিক আছে বলেন। আর কি যেদিন ফার্স্টে আসছিল ওদিন ছিল মঙ্গলবার, আর আমার আঙ্কেল যেদিন আসছে ওদিন ছিল বৃহস্পতিবার রাতে। তো আসছেন, হ্যাঁ তো আব্বু দরজা জানলা সব লাগাই দেওয়া, বলতেছে হ্যাঁ বলেন কি বলবেন। তো বলতেছে যে ওরে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওর উপরে, ওরে এমন একটা জিন ওর উপরে চালান করছে আর কি, জিন না আর কি, এমন একটা তাবিজ করছে ওরে যে ওই যাতে মারা যায় না, আর ওই কোনোদিন সুস্থ হইব না, এরকম অসুস্থ থাকতে থাকতে মারা যায় যাতে। আর এই তাবিজটা কইরা একটা তালার সাথে তাবিজটারে বাইধা, একটা লাল সুতা দিয়ে বাইধা নদীর মাঝখানে ফেলাই দিয়ে আসছে। আব্বু তো শূন্য ভাই যে আমার মেয়ের কে এমন করলো, আর এমন খারাপ কাজটা কে করলো, দেন আমার এত ভালো মেয়ে। আর আমি মোটামুটি ভালোই ছিলাম বলতে, আমি আর কি সবার অনেক হেল্প করতাম। তো আব্বু বলতেছে যে এখন কি করা যায়, কি করলে এটা ঠিক হইব। তো আমার আঙ্কেল বলতেছে যে না আমি তো কিছু করতে পারতাম না, তুমি অন্য কেউ ডাকা। এখন করতে করতে আর কি 2-3 জন কবিরাজ দেখাইছে, কিন্তু কোনো কাজই হয় না। তো একদিন আম্মু বলতেছে যে ওই যখন ছোট ছিল তখন তো ওই হুজুরের কাছে নিয়েছিলাম, তো এখন যদি ওই হুজুরের কাছে নিয়ে কেমন হইব। তো আম্মু বলতেছে দেখো তোমরা যা ভালো মনে করে তাই করো। পরে আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে ওর এর পরের দিনই আমরা আমার নানুর বাসায় যাওয়ার পর হুজুরের সাথে দেখা করি। ওই হুজুর আমার অবস্থা দেখে উনি ভয় পেয়ে যায়, বলতেছে এইটা কি করছে, ওই এতটুকু একটা মেয়েরে মারার জন্য এর তো বাজে একটা ব্ল্যাক ম্যাজিক মানুষ কেমনে করতে পারে। তা আমার আম্মু তো কান্না করতে করতে সব বলছে এতদিন যা হয়েছে। মুজির বলতেছে ওরে যদি তোমরা আর অল্প কিছুদিন পরে নিয়ে আসতা, ওরা আর পাইলা, ওই আর বাচ্চা থাকতো না, ওরা একেবারে মারার জন্য ওরা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। পরে আম্মু কান্না করতেছে, হুজুর বলতেছে আমি এটা ঠিক করতে পারবো, কিন্তু আমি ঠিক করলেও এটা আবার করবে। কিন্তু ওই সময় আর কি এখন যে করা আর কি, এখন যেভাবে করছে ব্ল্যাক ম্যাজিকটা, তখন আর এতটা আর কি বেশি হইব না, তখন হইব কিন্তু এত বেশি না আর কি আমার উপরে যে ব্ল্যাক ম্যাজিকটা করছে। পরে হুজুর বলতেছে যে তোমরা যাও, তোমরা বের হও, ওর এখানে বসে রাখো। পরে আমি বসছি, আমি অনেক অসুস্থ। তারপরে আমার আম্মুর বলতেছে তুমি ধরে বসো, নাহলে হয়তো পড়ে যাবো। পরে আমার বসাইলো, বসানোর পর হুজুর বলতেছে যে তুমি তো অনেক অসুস্থ, তুমি কি একটু পানি খাবা? আমি বলতেছি হ্যাঁ একটু পানি খাবো।
পরে আমার একটু পানি দিল, কি জানি পয়রা দিল। আমি পানি খাওয়ার পর আমার আর কিছু মনে নেই। পরের ঘটনা আমার কাছ থেকে শোনা রাসেল ভাই। পরে আম্মু বলতেছে যে তুমি পানিটা খাওয়ার পর তুমি জ্ঞান হারায় পড়ে যাও। তখন হুজুর বলতেছে এখন তো ওর সাথে নাই আর কি, ওর সাথে বলছে ওর সাথে একটা এমন জিন পাঠাইছে যে ওরে আর কি ভয় দেখাইবো, আর যাতে ওর শরীর সুস্থ না হয় সব খাবারে ওর চুল নিয়ে গেছে, ওর জামা নিয়ে গেছে, পরে ওর নখ, আবার এই আমার হাত কেটে গেছে, এই যে রক্তটা বন্ধ করতে যে কাপড়টা বাঁধছে আমার হাত, ওই তেনাটাও নিয়ে গেছে। বলতেছে এইসব দিয়ে তো করছে, তাই একটু আর কি কঠিন ভাবেই করছে যাতে বাঁচতে না পারে কোনো সময়। তাই এখন তোর সাথে ওই দিনটা নাই, তুমি এখানে বসো, আমি আমার চিন্তার সাথে কথা বলি। তো আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে। তো রাসেল ভাই আমি একটা কথা এখানে স্কিপ করছি, দেন আমার অসুস্থ হওয়ার আগে আমি একদিন বারান্দায় বসে রয়েছি, রোজার সময় ইফতার করি না, বারান্দায় বসে রয়েছি। হঠাৎ কই না 25টা না হয় 30টা কুত্তার মতো কুকুরের মতো দেখতে, কিন্তু চোখগুলা একদম লাল আর অনেক বড় আর কি, সাধারণ কুকুরের থেকে অনেক বড়। পরে আমার দিকে দৌড় দিয়ে আসলো, এসে ভ্যানিশে গেল। আমি তো তাদেরকে ভয় আমরা গিয়ে বলার পর দিনই আমার এর অবস্থা। পরে হুজুর বলতেছে তুমি এখানে বসে। পরে হুজুর গেল একটা রুমে গেল, হুজুর রুমে যাওয়ার সাথে সাথে আমার বলতেছে যে এত সুন্দর হাতুড়ে স্মেল যা জীবনে আমি কোনো জায়গায় পাইনি, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। আসার পর বলতেছে হুজুর কিছুক্ষণ থাকার পর আসছে, বাইরে আসার পর বলতেছে তা আমি তো এই জাদুটা কাটাইতে পারবো, আমার কিছু দরকার নাই, শুধু তুমি 7টা নদীর ঘাটের পানি এনে দিবা আর একটা রূপার তাবিজ নিয়ে আসবা, আমার আর কিছু লাগবো না। তো আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে আম্মু এগুলা নিয়ে দিল হুজুরের কাছে। কি রূপার যে তাবিজটা দিছিল, ওই তাবিজটা আমারে বলছে তুমি 1 মাস ব্যবহার করার পর ওই তাবিজটাই না আমারে দিয়ে যাবা, হুজুরের কাছে দিয়ে যেতে বলছে। পরে আমরা তাই করছিলাম। পরে হুজুর এগুলা দিল, দেওয়ার পর আমারে বললো এখন আর কি কাজ যেন করলো হুজুর। করার পর বলতেছে যে এখন তো তুমি সুস্থ, এখন আর কোনো সমস্যা নাই, এখন তুমি মোটামুটি সুস্থ। তো এটা কি তোমার এমন ভাবে ওরা ব্ল্যাক ম্যাজিকটা করে যাতে তুমি সুস্থ না হও কোনোদিনও, আর তোমার আবারও করতে পারে। তুমি তাবিজটা রাখলে তোমার সমস্যা হবে না 1 মাস। কিন্তু ওনারা আর কি যে ব্ল্যাক ম্যাজিকটা করতেছে উনি তোমার আত্মীয়, তাই এই জিনিসগুলা পাইবো আবার করাটাই স্বাভাবিক। কিন্তু আমি এমন একটা কাজ করে দিব যাতে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করলে তোমার বেশি ক্ষতি না হয়। তো আমি বলতেছে আচ্ছা ঠিক আছে। এইসব বলার পর আমরা আর কি নানি বাসায় থাকলাম। কয়েকদিন থাকার পর বাসায় আসছি। বাসায় এসে আমি সুস্থ। পরে কয়েকদিন পর আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ড বাইরে চলে গেছে, আমি আমার বাবার বাড়ি চলে যাই। যাওয়ার পর হঠাৎ আবার আমার শ্বশুর বাড়িতে ঝামেলা শুরু হয় আর কি, আমার রাখবো না, আমার হাজব্যান্ড অন্য জায়গায় বিয়ে দিব। এগুলো আমি বলতেছি হঠাৎ কি এমন হইলো যে আমার রাখবো না, আমার অন্য আরেক জায়গায় ওনারে বিয়ে দিব। তো বলতেছে না আমার রাখবোই না। পরে এগুলো ঝামেলা করতেছে। পরে আমি হুজুরে কল দিছি যে হুজুর আমার শ্বশুর বাড়িতে তো এইসব হইতেছে। হুজুর বলতেছে যে তোমার আবার ব্ল্যাক ম্যাজিক করছে যাতে তুমি শ্বশুর বাড়িতে না যাও। আমি বলতেছি এখন কি করবো? বলতেছে যে কোনো কিছু করার দরকার নেই, তুমি তোমার কি হাজবেন্ডের তোমার কথা রাখো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমার হাজবেন্ড তো আমার কথায় কি শুনবো, উনি ওনার বাবা মার কথায় বলতেছে আমার আব্বু আম্মু যা বলবো আমি তাই করবো। আমি ওনার বুঝায় বলার পর উনি বলতেছে আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি। তো আস্তে আস্তে সব ঝামেলা হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে রাসেল ভাই, এখনো এই বিষয়গুলো হচ্ছে। এখনো আমি ফিল করি আমার সাথে কেউ আছে। আমি ঘুমাইলে রাতে আমার ভালো মতো ঘুম হয় না, আমি
ফিল করি আমার পাশে কেউ বসে রয়েছে, আমার দিকে কেউ তাকায় রয়েছে। আসল ভাই এখনো ফিল করি। আর এখনো আমার শ্বশুর বাড়িতে সমস্যাটা চলতেছে, আমার একটা বাচ্চা আছে, এখনো চলতেছে। তো বলছে আমি যতদিন বাঁচবো উনি করবই, উনি এই ব্ল্যাক ম্যাজিক করবে আমার উপরে। আর কি উনি আমার ভালো থাকতে দেখতে চায় না, আমাদের সম্পদের জন্য এরকম করতেছে। উনি আর কেউ না, আমার নাকি কাকি, আমার আপন কাকি, আমার আব্বুর আপন ভাইয়ের বউ, উনি করছে কাজটা। তো রাসেল ভাই, আমি আমার পরিচয়টা গোপন রাখছি, কারণ এই সমস্ত ঘটনা তো আমাদের বাড়ির সবাই জানে। যদি আপনার ভূত এফএম তারা যদি শুনে আমি আমার নাম ঠিকানা বলছি, তাহলে তো একটু সমস্যা হইতে পারে। তাই আর কি আমার নাম ঠিকানা আমি গোপন রাখলাম রাসেল ভাই। তো এখানে আমি আমার ঘটনাটা শেষ করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সকল লিসনাররাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর রাসেল ভাই, যদি আমার ঘটনাটা ভালো লাগে আপনি প্লিজ আমার বলবেন। আমার কাছে আরো কয়েকটা ঘটনা আছে, আমি পারলে চেষ্টা করবো, যদি আমার ঘটনা সিলেক্ট হয় আমি আবার ঘটনা পাঠানোর চেষ্টা করবো। তার মধ্যে যে আমি বাঁশি বাজাইতাম, বাঁশি বাজানোর পূর্বে এখানে আমার যে এলাকাটা, সেই এলাকাটার নামটা পরিচয় আমি পুরোটাই দিয়ে দেব, কারণ আমি যেহেতু ঘটনা সত্য বলি বা সত্য কথা বলতেছি, সেটাই সত্য। আমার জেলা ময়মনসিংহ, থানা তারাকান্দা, ইউনিয়ন 4 নং গালাগাঁও, গ্রাম কানুহারি। আমার নাম ডাকনাম মুন্না আব্দুল মান্নান তালুকদার। যাই হোক, তখন ওইখানে আমাদের এলাকাতে বাঁশি বাজানোর পূর্বে পার্শ্ববর্তী লোকের একটু সমস্যা হয়, সেজন্য আমার বাড়িতে আমার অভিভাবকদের কাছে ওনারা রিপোর্ট দেন। কিন্তু রিপোর্ট দেওয়ার পূর্বে ক্রমশ আমি তাদের কথা তেমন একটা গ্রাহ্য করি না, কারণ আমি ছোটবেলা থেকে একটু উগ্র মেজাজি। আর আমরা একটু প্রতাপশালী হওয়ার পূর্বে আমাকে সরাসরি তারা কেউ কিছু বলতে পারে না। যাই হোক, তো বাড়ির চাপে আমি ওখান থেকে বাঁশি বাজানি বন্ধ দিলাম। বাঁশি বাজানো বন্ধ দেওয়ার পূর্বে কোথাও বাঁশি বাজানোর যেহেতু নির্দিষ্ট জায়গা পাচ্ছিলাম না, তখনই আমাদের এলাকার একটা পুরনো জঙ্গল, সেই জঙ্গলটা হলো আমরা সবাই ছোটবেলা থেকে বলা হয় যে এটা রুস্তুমের জঙ্গল, রুস্তুমের বিটা। রুস্তুমের বিটা এই নামে পরিচিত, এটা সবাই চিনে আমাদের এলাকার। যাই হোক না কেন, তখন আমি ওই এলাকাতে ওই জঙ্গলে আমি পাশেই একটা তাল গাছ আছে, ওই তাল গাছের নিচে বসিয়ে বাঁশি বাজাইতে শুরু করলাম। হঠাৎ একদিন হয়তো আমরা যেহেতু গ্রামের ছেলে পেলে, যদিও শিক্ষা যোগ্যতা থাকে, তবু আমরা যেহেতু জাতি মুসলমান এতটা আমরা গুরুত্ব দিই না। তো আমি পরের দিন জানতে পারলাম যে তারা এটা অমাবস্যার রাত ছিল। আচ্ছা, যাই হোক, অমাবস্যার রাত থাকার পরেও আমি তো রাত্রে তো আর জানি না অমাবস্যা। পরের দিন আমার সাথে বাড়ি যেহেতু হিন্দু বাড়ি, তো আমরা জানতে পারলাম, দাদু, আমার এক দাদু আছে, উনি আমার মায়ের সাথে বলতেছে যে কালকে হিন্দু বাড়ি, এই হিন্দু বাড়ির মহিলা বলতেছে যে কালকে অমাবস্যা গেছে। আচ্ছা, যাই হোক, তো আগের দিন রাত্রে যে ঘটনাটা ঘটলো সেটা হলো, আমি প্রায় সময় যেহেতু এখানে বাঁশি বাজাই, তো সিম্পলি কোনো প্রবলেম হয় না। তো মানুষ আগে বলতো যে এই জঙ্গলটা খুবই বিপজ্জনক এবং কি খুবই ভয়ঙ্কর, সেটা আমি তেমন একটা বিশ্বাস করি নাই। আর বিশ্বাস করি নাই যে সেটা বলবো না, কারণ এর আগেও আমার এক ফুফাতো ভাইয়ের সাথে একটু ঘটনা ঘটছিল। আছে, যাই হোক, সেদিকে না যাই, সেটা আমি অন্য একদিন শেয়ার করব। তো পরে আমি আমার যে লোকজনের সাথে কথা বলিয়া আমার বাঁশি আর ওই আমার যে সামগ্রী ওই সবগুলা নিয়ে ওইখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি নিয়ম হলো আমার যে রাত্রির 12টার পর থেকে আমি বাঁশি বাজাই। তো বাঁশি বাজানোর শুরু করলাম, আনুমানিক রাত্রির 3টা হবে।
তো 3টার দিকে আমি একটা শব্দ পাইতেছি খুব ভয়ঙ্কর, যে শব্দটা মনে হয় যে ওই আপনার একজন মানুষকে জবাই করলে যেমন একটা শব্দ হয়, বা একটা গরু জবাই করলে যেমন একটা শব্দ হয়, এমন শব্দ হচ্ছে। শব্দটা আমার কাছে খুব বিভ্রান্ত লাগতেছে। তো বিভ্রান্ত লাগতেছে তো তেমন একটা আমি গুরুত্ব দেই নাই, কারণ তখন আমার হাতে একটা দেশীয় অস্ত্র ছিল। আর আমি যেহেতু আমি আগেই বলেছি আমি একটু উগ্র মেজাজি ছিলাম, তো আমি দেশীয় অস্ত্র আমার সাথে থাকে, যেহেতু আমি রাত্রে বাঁশি বাজাই, কখন না কোন বিপদ হয়। আর আমার কাছে একটা ম্যাচ লাইট ছিল, আর আমার কাছে একটা টর্চ লাইটও ছিল। আচ্ছা, যাই হোক, তো আমি মোবাইলে টাইমটা লক্ষ্য করলাম যে আনুমানিক 3টা বাজে, হয়তো 2-1 মিনিট কম হবে আর কি, 3টা বাজে। তো এরকম শব্দ পাইতে পাইতে আমার খুবই বিভ্রান্ত লাগতেছে। তখন ক্রমশ দেখি শব্দটা আরো মানে খুব তীব্র হচ্ছে, বা খুবই মানে ভয়ঙ্কর হচ্ছে, কাছাকাছি হয়তো আমার লাগতেছে। তা কাছাকাছি যদি লাগতেছে, তখন আমি উত্তর দিকে মুভ করলাম। মুভ করার পরে ফিরে দেখি, আসলে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না দেখার জন্য, তবু আমাকে সেটা দেখতে হলো। আনুমানিক 10 ফুট হবে, 10 ফিট করে 4 জন লোক, এক একজন লোকের উচ্চতা 10 ফিট। তো 4 জন লোক একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়ায় রয়েছি, আর তাদের পরনে ছিল শুধুই সাদা কাপড়। তো আমি ভাবলাম এত রাত্রে এখানে জানাজা দিব, বা এত উঁচু লোক আমাদের এলাকায় তো কখনো দেখি নাই। তো না দেখার পূর্বে আমি চিন্তা করতেছি লোকটি কে। আমি আবার এন থেকে ডাক দিলাম যে কে, কোনো সারা শব্দ হয় না। যখন আমি তাদেরকে ডাক দিলাম তখন তারা কোনো সারা শব্দ দেয় নাই। তো না দিলে আমি আবার বাঁশি বাজানো শুরু করলাম। শুরু করার পূর্বেও আবার একই অবস্থা হইতে হইতে আমার মন খুবই তৃপ্ত হয়ে গেল। আমি খুবই মাথা গরম হয়ে গেল, যে খুব মাথাটা এতই গরম হয়েছে যে আমি পাইলে হয়তো আমার হাতের তরবারি দিয়ে আমি তাকে কূপ দিতে প্রস্তুত, এরকমই মেজাজ গরম। আচ্ছা, যাই হোক, তখন আমি দাঁড়ায় বললাম যে আবার তোরা কে, এত রাত্রে এখানে কি করস? না, কোনো সাউন্ড নাই। যাই হোক, পরে আবারও বসলাম। বসার পরে প্রায় 3:25 বা 27 এরকম হবে টাইমটা। এই টাইমের ভিতরে ওই শব্দটা ছিল না, যে মানুষ জবাই করলে বা গরু জবাই করলে একটা শস্য শব্দ হয়, সেই শব্দটা ছিল না। তখনই শব্দ পাচ্ছি যে মানুষ যে হাড় যে ভেঙে খায় কুকুররা, বা মানুষের হাড় যে আমি যতটুকু কুকুরে খাইতে পারে হাড় যেমন শব্দ হয়, তাহলে মানুষের হাড় খাইতে তো এরকমই শব্দ হবে আমি মনে করি। আমি মানুষের হাড় খাইতে তো কখনো দেখি নাই, তো এটাই হবে ধারণা করি। তখন এরকম একটা ঠাস ঠাস শব্দ হচ্ছে, আমার মনটার মধ্যে আরো তীব্রতা বাড়ে যাওয়ার পরে আমার হাতে আমার তরবারিটা নিলাম। নেওয়ার পরে আমি একদমই দাঁড়ায় গেলাম, বাঁশিটা আমার প্যান্টের পকেটে ঢুকাইয়া আপনার দাঁড়ায় গেলাম। তা দাঁড়ানোর পূর্বে দেখি, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, দেখি যে ওই যে লাশটা যে ছিল, ওই লাশটা তারা চিপিয়ে চিপিয়ে খাচ্ছে। তখন আমি আস্তে করে ধীরে ধীরে যখন এদিকে আসতে থাকলাম, তখন আসার পূর্বে আমি ওই তাল গাছটা পার হয়ে একটা উঁচু ক্ষেত আছে, ওই ক্ষেতটা পার হয়ে যখন একটা বড় আইলে উঠলাম, ওঠার পূর্বে আমার পিছন থেকে কেউ যেন ডাক দেয়া বলতেছে যে আর কিছুক্ষণ সময় যদি থাকতি তোর জীবনের বাঁশি বাজানো দেখাই দিতাম, আর তোর জীবনটা আজকে ধ্বংস করে দিতাম। তখন আমি এই চিন্তা করে আর কখনো ওই বাঁশি বাজানো যাই না ওই জঙ্গলে। আর এই বিষয়টার সাথে আরেকটা বিষয় হলো যে আমার এক বন্ধু ছিল, সেও আমাদের এলাকারই। সেই বন্ধু একই অবস্থায় ওই যে বাঁশি বাজাইতে গিয়ে একদিন তার মৃতদেহ পাওয়া গেছে বা সে মারা গেছে। তো সেই জন্য আজ অব্দি আমি সে ঘটনাটা অন্য সময় শেয়ার করব। যাই হোক, এত কিছু বলার দরকার নাই, শর্টকাটে কথা বললাম। এখন আমি বাঁশি যেহেতু বাজাই না,
কারণ এর পরে আরো কিছুদিন বাজাইছি বাঁশি, কিন্তু পরবর্তীতে বাড়ির থেকে বা বিভিন্ন চাপে আমি আর এখন বাঁশি বাজাই না। তবেও বাঁশি আমি আবারও মন চাইলে একটু একটু বাজাই। তো বাঁশি ভবিষ্যতে বাজানোর নেওয়া আছে টুকিটাকি, হয়তো হালকা পাতলা বাজাইতে পারি, যেহেতু আমরা গ্রামের ভাষায় কথা বলছি। তো এইসব জায়গাতে আমি যাই না। তো আমি মনে করি যারা বাঁশি বাজায় বা যারা বাঁশি বাজানোর ইচ্ছা আছে তারা যেন গভীর কোনো জঙ্গলে বা গভীর কোনো জায়গা নির্জনে যেন একা বাঁশি বাজাইতে না যায়, তাহলে আমার মতো বিপদের সম্মুখীন হইতে পারবে। এর